কোথা থেকে শুরু করতে চান? আমি আমার ছেলেবেলা থেকেই শুরু করতে চাই। আমার যখন 2 বছর বয়স, আমার বাবা মা তখন সেপারেট হয়ে যায়। আমার মা তখন প্রেগনেন্ট থাকে। তো আমার বাবা করে কি, আমার মাকে ফেলে উনি অ্যাকচুয়ালি আগে একটা বিয়ে করে, ওই ওয়াইফটাকে আবার গ্রহণ করে। তো আমার মা এটা জানতে পেরে বাবার সংসারে আর ফিরে যায় না। আচ্ছা আচ্ছা। চট্টগ্রামে আমার বাবা সেটেল, যেহেতু বাড়ি নোয়াখালী, তবে আমার বাবার বাড়ি গাড়ি সব চট্টগ্রামে। তো যেহেতু আমার মা জানতে পারে যে উনি বিয়ে করেছে, তখন আমার মা এই ছোট্ট বৃষ্টিকে কোলে নিয়ে যায় চট্টগ্রামে। গিয়ে দেখে সত্যি আমার বাবার ফুল শয্যা। যেহেতু এটা কোনো স্ত্রী সহ্য করতে পারে না, আমার মায়ের চোখ দিয়ে জল নেমে পড়ে। পরে আমার বাবা বলে যে তুমি যেও না পারুল, আমি তোমাকে রাখতে চাই, আমার এই বৃষ্টিকে আমার কাছেই রাখতে চাই, তোমার যে গর্ভের সন্তান ওকেও রাখতে চাই। এখন আমার মা বলেছে না, আমি সতীনের ঘর করবো না, যেহেতু আমি সতীনের উপর আসিনি। আমার মা ফিরে যায় নানা নানুর কাছে। পরে নানা নানু কেস করে ফেলে। কেস করার পর আমার বাবা ওখানে, উনিও আমাদের নামে কেস করে। আর আমার প্রায় 2 বছর যখন, এর কয়েক মাস পরে আমার ভাই হয়। ভাই হয়ে যাওয়ার পরে আমার মা বলে যে আমার ভাইটাকে আমার বাবার কাছে দিয়ে দিতে, যে আমি ছেলে রাখবো না। নানা নানু বলে যে না থাক, আমরা যেহেতু বৃষ্টিকে বড় করতে পারবো, ওকে কেন পারবো না। আর ওই পাষণ্ডর কাছে আমি দিব না, যেহেতু পাষণ্ডটা স্ত্রীর প্রলোভনে পড়ে তোর ছেলেকে মেরে ফেলবে, এ ধরনের কিছু একটা বলেছিল। তো বুঝতাম যে সবার বাবা আছে, আমার বাবা কেন নেই। খুব কান্নাকাটি করতাম যে মা বাবা কই। তো আমার একটা বড় খালু ছিল, ওনাকে বাবা বলে ডাকতাম। আব্বু আব্বু উনি খুব আদর করতো আমাকে। উনি আমাকে বলেছিল যে উনি আমার বাবা। আর এটা কেন বলতো, যাতে আমি কষ্ট না পাই, যাতে না কাঁদি। পরে একদিন আমি যখন খুব ছোট, 4 বছর হয়ে যায়, মা উঠানে দাঁড়িয়ে আছে, ঝাড়ু দিচ্ছে। এখন আমি আমার মাকে বলতেছি, মা চারিদিকে দেখতেছি সবার বাবা, খুব হই হুল্লো, ঈদের টাইম, মানে বাবা এসেছে জামা কাপড় নিয়ে, বাট আমার বাবা কই, আমার বাবা আসেনি কেন। মাকে জিজ্ঞেস করছি, মা আমাকে ধরে খুব চিৎকার, কান্নাকাটি, কি ব্যাপার মা কাঁদতেছে কেন। অবাক হয়ে তাকিয়েছিলাম, কেন মা কাঁদতেছে এটা বুঝতেই পারছি না। মা কেন, মাকে কিছু জিজ্ঞেসও করবো যে ওই প্রশ্ন বলার সেই জ্ঞানটা আমার ছিল না। কত বছর বয়স এটা আপনার? এটা 4 বছর বয়স। 4 বছর বয়সে। যখন আমার 5 বছর বয়স, তখন আমার মা আমাকে একদিন কোর্টে নিয়ে যায়। কোর্টে? হ্যাঁ, তখন আমি জানতে পারি যে আমার বাবা মা সেপারেট। আচ্ছা ঠিক আছে। পরে যখন আমরা কোর্টে যাই, গিয়ে দেখি বারান্দায়, আমি তো ছোট, এত পরিমাণ দুষ্টুমি করতাম, মা খুব মারতো আমাকে, খুব আদরও করতো, মারতো প্রচুর। এখন আমি কি করেছি, চুরি করে বারান্দায় চলে যাই কোর্টে। গিয়ে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে, অবিকল আমার মতো চেহারা। এখন আমি দেখে আমি তো অবাক দৃষ্টিতে তাকিয়েছি লোকটার দিকে। মা বলতেছে, বৃষ্টিতে এখানে কি করিস। মাকে বলছি যে মা এই লোকটা কে। মা বলতেছে কে জানিস। আমি বলতেছি কে। বলতেছি তোর বাবা। আমি তো খুশিতে আত্মহারা যে বাবার কাছে যাব, এত বছর পর, 5টা বছর পর বাবা ছোঁয়া নিব। আমি দৌড়ে যাওয়ার চেষ্টা করি, বাট মা আমার হাতটা ধরে ফেলে যে না, লোকটা তোমাকে নিয়ে যাবে, আম্মুর কাছে আর কখনো আসতে দেবে না, তুমি কাকে মা বলে ডাকবা। তখন মায়ের আঁচলের তলে লুকিয়ে যায়, না লোকটা ভালো না, ও আমাকে নিয়ে যাবে, এটা বুঝতে পারি। তো কেসে যথারীতি কেস চললো, আমরা জিতলাম। মার কাবিনামার টাকাটা উনি দিয়ে দিল, 1,80,000 টাকা। তো দিয়ে দেওয়ার পর এমন একটা কমিটমেন্ট হয়েছিল যে ওনার ছেলে মেয়ে যখন 18 বছর হবে তখন উনি নিতে পারবেন, এর আগে না। আমার মা আমাকে পড়াশোনার চেষ্টা করছে, যে নানা নানু বলছে ওকে পড়াশোনা করো। আমি তখন খুব ছোট, তো এই ছোট বয়সে একদিন হঠাৎ কি হয়, ওনারা খুব টেনশনে থাকতো যে আমি কখনো হারিয়ে যাই কিনা, বা আমাকে ওই লোকটা নিয়ে যায় কিনা, আমার বাবা। আর আমার বাবার কথা শোনা মাত্রই ওরা সবাই পায়, বাবাকে কেউই দেখতে পারে না, যেহেতু আমার মায়ের সাথে এরকম একটা সিন ক্রিয়েট করেছে। যখন কোর্টের এই ভেজালটা শেষ হয়, তো একদিন আমি হারিয়ে যাই চুরি করে। খালার যে বাসাটা ওটা পাশে ছিল, চুরি করে ওখানে যাই। যাওয়ার পর আমি রাস্তায় হারিয়ে যাই। এখন মাইকিং বের হয়েছে যে বৃষ্টি হারিয়ে গেছে, কোন সহৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন প্লিজ এনে দিবেন। এখন আমার সামনে দিয়ে রিক্সাটা যাচ্ছে, আমি তো কাঁদতেছি, আর আম্মু কই বলে কাঁদতেছি, কিন্তু বুঝছি না যে আমার কথাই বলতেছে। এখন আমি খুব কাঁদতেছি। এখন একটা লোক বলতেছে, কি ব্যাপার মা কাঁদছো কেন। আমি বলছি যে আমার মা নেই, আমার মা কই, কাঁদতেছি। তো লোকটা আরেকটা লোককে দেখালো যে মেয়েটা কে দেখেন তো। এখন ওই লোকটা বলতেছে, আরে তোর জন্য মাইকিং হচ্ছে, তুই এখানে কি করিস। উনি আবার পরিচিত আমার খালার বাড়িরই। তো উনি আমাকে কোলে করে নিয়ে যায়। মা তখন অজ্ঞান হয়ে যায়। দেখার পরে আপনাকে?
না, মা অজ্ঞান হয়ে যায়, উনি ভাবে যে আমার বাবা আমাকে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার মা খানিকক্ষণ অজ্ঞান থাকুক। এই পর্যায়ে আমরা আমাদের শ্রোতাদেরকে একটু বলে দিই যে আজকে বৃষ্টি রয়েছে আমাদের স্টুডিওতে। ও বুঝতেই পাচ্ছেন যে 18 বছর বয়সী বৃষ্টি। আমরা আসলে যে বয়সটাকে প্রাতিষ্ঠানিক ভাবে ধরে নিই যে বিয়ের বয়স, দাঁড়াও মেয়েদের বোধহয় 20 বছর না? মেয়েদের 20 না 20? 18 ধরে 20। আমি ভুল না করে থাকি। তার মানে একেবারে ইনিশিয়াল স্টেজে যে বয়সে একটা মেয়েকে মেয়ে মনে করা যাবে রাষ্ট্রীয় ভাবে, সেই বয়স বুঝতেই পাচ্ছেন। সেই তুলনায় আজকে যারা হ্যালো উইথ 920 শুনছেন, আমরা বলতে পারি অনেক ম্যাচিউর লিসনার এখানে রয়েছেন, এবং একই সাথে অনেক কিশোর, ওর চেয়েও বয়সে কম, এরকম অনেক লিসনার রয়েছেন। কিন্তু হ্যালো উইথ 920-তে সবাইকে আমরা আপনি বলে সম্বোধন করি, কারণ আমাদের হ্যালো উইথ 920 গেস্ট যিনি থাকবেন তাকে শুধুমাত্র আমরা বয়সের ভারে বিচার করি না। হ্যালো উইথ 920-তে যিনি থাকুন না কেন গেস্ট, তাকে আমরা আসলে অনারের দিক থেকে সবসময় আপনি বলে সম্বোধন করি। সেই অর্থে বৃষ্টি আজকে আমার কাছে আপনি, যদিও আমার বয়সে অনেক ছোট। আমরা আপনাকে বলছি যেটা হচ্ছে যে বৃষ্টিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগে বলেছি, facebook.com/hello8920। আমি বলছি আবারও, facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ বৃষ্টি, যেখানে বলছিলেন যে আপনার মা পেইন্ট হয়ে গিয়েছিল, তারপর? পরে আমি বাড়িতে যাই, আমার যে খালুটাকে আব্বু বলে ডাকতাম, উনি আমাকে কোলে করে নিয়ে যায়। গিয়ে দেখি মা অজ্ঞান, খুব ভয় পেয়ে যাই। মা তো জ্ঞান ফিরে আসলে আমাকে মায়ের দিয়ে। বয়স কত তখন সেই সময়? তার আমার 5 বছর। 5 বছর বয়স। হ্যাঁ। স্কুলে যান না সেই সময়? না, ওই সময় স্কুলে ভর্তি হয়নি। আর বাসায় তখন সরে পড়াতো, পড়ার দেখলে জ্বর উঠে যেত। পড়া দেখলে লুকিয়ে বাথরুমে লুকিয়ে যেতাম, গাছের পিছনে লুকিয়ে যেতাম। এর জন্য মা একদিন দড়ি দিয়ে বেঁধে খুব মাইর। পড়া দেখলে জল উঠে যেত। যাই হোক, পড়াশোনা করতাম তখনই, সরেয়া ক এগুলো শিখতাম বাসায়। পরে মা জ্ঞান ফিরে আসলো, মা আমাকে ধরে খুব কান্না, যেটা ভেবেছিলাম যে খুব মাইর দিবে, আসলে মাইরটা দেওয়া হলো না। উনি আমাকে খুব কান্না করছিল, আর তখন আমি বুঝতে পারি মা আসলে আমাকে খুব ভালোবাসে। যাক, আমাকে যখন দেখেছে আমি গ্রামে, আমার খুব দুষ্টুমি, আমি কথা শুনছি না, পড়াশোনা করতে চাচ্ছি না, আমার মা মানে খুব আপসেট হয়ে পড়ে, আমাকে নিয়ে খুব টেনশন যে মেয়েটাকে আমি কিভাবে কি করব। আমার ভাইটা তখনও ছোট। আমি এ ধরনের নানা রকম দুষ্টুমি করতাম, কি যে ধরেন ছোট হাঁসের বাচ্চা এগুলোর শামুক খায়, তো আমি শামুক দেখলে যেখানেই শামুক দেখতাম পানি জাতীয় কিছুতে আমি লাফিয়ে পড়তাম। একদিন পুকুরে লাফিয়ে পড়ি আর আমি ডুবে যাই। মা তো দেখে চিৎকার দিয়ে আমাকে উঠায়। দুষ্টু শিরোমণি যেটা। হ্যাঁ, প্রচুর দুষ্ট ছিলাম, গাছে উঠার চেষ্টা করতাম ও তখন থেকে, কিন্তু পারতাম না, পড়ে যেতাম। আচ্ছা যাই হোক, পরে আমাকে ঢাকায় পাঠিয়ে দিল আমার মা। ও বললো যে তুমি ঢাকায় চলে যাও। খুব কাঁদছিলাম, ঢাকায় আসবো না, ঢাকায় গেলেই পড়তে হবে। তো আমাকে এই মহাখালীতেই আমার আন্টি, বড় আন্টির বাসায়, যাকে আমি আব্বু বলে ডাকতাম, হ্যাঁ বড় খালু, ওনাদের বাসায় আসি। আসার পর যাক আমাকে স্কুলে ভর্তি করানো হলো ক্লাস 2-তে, শিশু কানন কিন্ডারগার্টেনে, এটা হচ্ছে মহাখালীতে। ডিরেক্ট ক্লাস 2-তে? জি, যেহেতু আমাকে বাসায় সব শেখানো হয়েছে। তো স্কুলে পড়াশোনা করি, এরকম করতে থাকি। মায়ের সাথে তেমন যোগাযোগ হতো না, কারণ ফোন তখন এত সচরাচর ছিল না। তো মায়ের জন্য খুব কান্নাকাটি করতাম। এরকম করতে করতে ক্লাস 4-এর একটা মজার ঘটনা বলি। সজল নামে একটা ছেলে ছিল, ও আমাকে মনে হয় লাইক করতো। পরে মা একবার ঢাকায় আসি ঈদে, মাকে বলি যে মা, এই ছেলেটা না আমাকে আই লাভ ইউ বলে। মা বলতেছে আই লাভ ইউ বলে, এটা মা ভালো কথা না। আচ্ছা দাঁড়ান, ওর বয়স কত? সজলের বয়স কত ছিল? সজল আমার ক্লাসমেট। ক্লাস 4-এ থাকা অবস্থায় আই লাভ ইউ? হ্যাঁ, এখন আই লাভ ইউ কি আমি বুঝি না। কোন যুগে আমরা বসবাস করছি, আমার চিন্তা করতে ইচ্ছে করছে। আমরা মাঝে মাঝে এরকম শুনি ফেসবুকে লিখে, ডিজিটাল যুগের পোলাপাইন। যাই হোক, ভবিষ্যতে আমরা খুব বেশি অবাক হব না, দেখা যাবে যে হয়তো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরেই বলছে আই লাভ ইউ। ভাবাটা ভুলে গিয়েছে ছেলে মেয়ে, হোয়াট এভার ইট ইজ। ওকে, ক্লাস 4-এ থাকা অবস্থায় আপনাকে এরকম বললো এবং আপনি আপনার মাকে গিয়ে বললেন? মাকে বললাম, পরে মিসকেও বললাম যে মিস, এই ছেলেটা আমাকে রাস্তায় ডিস্টার্ব করে। রাস্তায় ডিস্টার্ব করছে? এই চকলেট নাও, আইসক্রিম নাও, নানা ধরনের কথা বলতো, আমি নিতাম না, আমি কাটতাম। তো এখন সজল একদিন কি করে, মিস যে ডায়েরিটা লিখে দেয়, তো ওটা একদিন সজল কি করে একটা চিঠি ঢুকিয়ে দেয়, আমি দেখি না। সজল, হ্যাঁ, আমি বাসায় গিয়ে পড়তে বসি, আমার আপুর কাছে পড়তাম, খালাতো বোন, পড়তে বসে গিয়ে দেখি চিঠি। হ্যাঁ, আপু দেখলে তো মাইর দিবে, কি করবো চিঠি থেকে? পড়তেছি, বৃষ্টি তুমি খুব সুইট, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার চোখগুলা বেশি সুন্দর, তোমার কণ্ঠটা আরো সুন্দর। এখন আমি তো পড়ে হাসতেছি, কিরে এই পুষ্টি পোলা আবার এটা কি লিখলো? বলছে ওকে, শিশি দিয়ে লিখলো আই লাভ ইউ, প্লিজ তুমি আমাকে কিছু বলো, প্লিজ শব্দটাও লিখেছিল। যেহেতু আমি তখন আই লাভ ইউ শব্দটা খুব কম বুঝি, তবে বুঝি ভালোবাসাবাসি কিছু একটা। তো এখন আমি বারান্দায় গিয়ে
ফুলের টবের নিচে চিঠিটাকে লুকিয়ে ফেলি, যে না আন্টি পানি দেওয়ার সময় যদি দেখে ফেলে, না ছিঁড়ে ফেলে দিই। পরের দিন গিয়ে সজল কি কিছুই বলি নেই, মিসকে বলে দিয়েছি, মিস ও আমাকে একটা চিঠি দিয়েছে, মিস ওকে খুব মায়ের ওপর ওষুধ নাই। হ্যাঁ, ওকে মাইর দেওয়ার পর ও আর আমার সাথে কখনোই কোনো প্রকারই কথা বলেনি। ওকে। ওর সাথে আমি ক্লাস 5 পর্যন্ত ছিলাম। পরে আমি TNT আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হই কলেজে। ওখানে ভর্তি হওয়ার পর ক্লাস 6 ভর্তি হই। যেহেতু নতুন নতুন একটা জায়গায় ফ্রেন্ডশিপ করতে একটু সময় লেগেছে, একটা মেয়ের সাথে আমার না আপনি যে আপনার মার কাছে এসে বললেন যে মা এরকম একজনকে আমাকে আই লাভ ইউ বলে, আপনার মা বললো আই লাভ ইউ শব্দটা ভালো না, এটা তোমার ক্ষতি হবে, ক্ষতি হবে। হ্যাঁ তোমাকে কেউ ধোকা দিবে, তুমি এটা বুঝো না, আব্বু আম্মুর সাথে যা করেছো এরকম করবে। এটা ছোটবেলা থেকেই আমাকে মা বলতো যে কেউ কিছু দিলে নিবা না, এটা ভালো না। ওকে, নোট অন দ্যাট পয়েন্ট। আমার মনে হয় এটা সবারই মনে রাখা উচিত। ক্লাস 4 এর একটা বাচ্চা তার মাকে এসে বলছে মা আমাকে কেউ একজন আই লাভ ইউ বলে, এবং মা তার জীবন থেকে শিক্ষা নিয়ে তার বাচ্চাটাকে শেখাচ্ছে আই লাভ ইউ শব্দটা ভালো না, তুমি দেখোনি, আর তোমার বাবার সাথে আমার যেরকম হয়ে গেল এরকম তোমার জীবনেও হবে, সুতরাং আই লাভ ইউ শব্দটা ভালো না। চমৎকার লাগলো আমার কাছে এই পর্যায়ে। আমি ভালো না মন্দ সেই জাজমেন্টের জায়গাটাতে যাবো না, কি লেসন দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অদ্ভুত একটা ফিলিংস। ওকে, তারপর আপনি TNT স্কুলের কথা বলছিলেন। জি, TNT স্কুলে ভর্তি হওয়ার পর কয়েকটা ফ্রেন্ড হলো আমার, ওরা ল্যাপটপ বিষয়ে খুব এক্সপিরিয়েন্স ওদের, বাট আমি এই জিনিসটা বুঝতাম কিন্তু ওইভাবে নিতাম না। তো আমার একটা ফ্রেন্ড ছিল মৌসুমী, কয়েকটা ছেলের সাথে লাভ করতো, আমাকে বলতো দেখ লাভে কিন্তু অনেক কিছু আছে। যখন আমি 6 পড়ি, কিরকম অনেক কিছু আছে, দেখ আমার লাভারটা আমাকে কিস করে, আমার কেমন জানি লাগে এগুলো বলতো আপনাদের সাথে? হ্যাঁ, এখন আমি বলতেছি ছিছি এসব কেন বলিস, এগুলা ভালো নাই, ছেলেটা তোকে ঠকাবে, ছেলেটার ভাবগতি আমার কাছে ভালো লাগে। ক্লাসমেট ছিল? হ্যাঁ, তো সত্যি 5-6 মাস ছেলেটা রিলেশন করে ওকে ঠকালো। মানে ছেলেটা আরেকটা মেয়ের সাথে রিলেশন, আর ছেলেটা ড্রিঙ্কিং জাতীয় কিছু একটা করতো, ওর থেকে জানতে পেরেছি মৌসুমী। তো আমি বলেছি দেখেছিস আসলে ছেলেরা এরকমই, হ্যাঁ ছেলেরা এরকমই, ছেলেরা ঠকায় আমার বাবার মতো সবাই। ওদেরকে আমি আমার এই ঘটনাগুলো শেয়ার করতাম, যেহেতু ওদের বাবা আসতো, আমার বাবা কখনোই স্কুলে যেত না, তো ওরা স্বাভাবিক কোশ্চেন করতেই পারে যে বৃষ্টি তোর বাবা কই। তখন খুব দুঃখ লাগতো, কাঁদতাম, বলতাম যে আমার বাবা নেই, আর জিজ্ঞেস করতো কিভাবে নেই, তো বলতাম। যাই হোক, পরে এরকম আমার ছেলেবেলার জীবনগুলো এইভাবে কাটছিল, পড়াশোনা করছি, খুব ভালোভাবেই দিন যাচ্ছে। ক্লাস 7 উঠি, ওই ফ্রেন্ডের সাথে খুব ভালোভাবেই দিন যাচ্ছে। এভাবে যেতে 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 ক্লাস 8 উঠি। উঠার পর বাবার সাথে যোগাযোগ করি, বাবা আমি বৃষ্টি বলছি। বাবা বলছে সরি, কোন বৃষ্টি তুমি? আমি বৃষ্টি বলে কাউকে চিনি না। আমি কেঁদে উঠি যে বাবা আমি তোমার বৃষ্টি, তুমি আমাকে চিনো না? বলতেছে না, আমি তো তোমাকে চিনি না, আমি সেলিম সাহেব, আমি আলমগীর সাহেব না। আমি বলতেছি আপনি কি আলমগীর সাহেব না? বলতেছেন না। তো আমি বলতেছি আপনি স্বীকার করেন বা না করেন আমি আপনারই জন্ম দিলেই কি দায়িত্ব শেষ? বলতেছে প্লিজ, ছোট মুখে আমি বড় কথা শুনতে চাই না, তুমি তোমার জায়গায় থাকো, এটা বলে আমার ফোনটা কেটে দেয়। তো অনেক চেষ্টা করার পর বাবার সাথে যোগাযোগ হয়, বাবা আমাকে বলে যে তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো, পড়াশোনা করাবো। যাক, একটা স্বস্তি পেলাম যে বাবার পরিচয়টা পাবো। বাবা আমাকে বলে তুমি 8 পাশ করে টিসি নিয়ে চলে এসো, আমি তোমাকে নিয়ে যাবো। পরে আমি যখন টিসিটা নিই, উনি কেন জানি আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না। একদিন আমি শুনি যে আমার মা, সব মাটা পাশ থেকে বলতেছে যে বুড়ো বয়সে কি ভীমরতি ধরছে, কার সাথে কথা বলো। আমার বাবা তো তখন অফ, আমার বাবা ফোনটা কেটে দিল। আমি তখন কেঁদে ফেলি যে বাবার মেয়েকে নিয়ে ধরনের একটা কমেন্টস করলো উনি। যাই হোক, আমার বাবার পরবর্তীতে আমার সাথে কথা বলতে চাইতো না। কেন কথা বলতে চান না? তোমার সৎ মা তোমাকে মেনে নেবেন, আর আমাকে তো নাই, আমাকে টর্চার করবে মানুষ। না, আপনি কেন আপনার মাকে বাদ দিয়ে আপনি বাবার কাছে যেতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি মাই বলেছিল যে বাবার অধিকারটা আদায় করো, ওকে, তোমার সময় এসেছে, তুমি বড় হয়েছো, মেয়ে মানুষ কতদিন আর মায়ের কাছে থাকবা, বাবার কাছে যাওয়ার চেষ্টা করো, মাঝে মাঝে মায়ের কাছে এসো, সমস্যা নেই। বাবার ছোট ভাইকে উনি রেখেছিলেন নিজের? হ্যাঁ, ছোট ভাইটা তো তখন ছোটই। আর ওর একটা সমস্যা কি, ও যখন আরেকটা কথা বলতে চাই কি যে ভাইয়া, ও যখন প্রেগনেন্ট ছিল তখন তো আমার মা শকটা পায় বাবা থেকে, তখন এটা ওর ব্রেনে আঘাত করে। আর এটার জন্য ডাক্তার বলেছে যে ওর পড়াশোনা মনে থাকে না। আমি আর মা খুবই চেষ্টা করেছি, বাট কিছুতেই ওর পড়াশোনাটা করাতে পারলাম না, ওর মনেই থাকে না। কত বছর বয়স এখন ওর? আপনার চেয়ে কত বছরের গ্যাপ? 2 বছরের ছোট আমার। তার মানে ওর এখন 16 চলছে? হ্যাঁ। এবং কোনো পড়াশোনা করেনি? না। ওকে, ঠিক আছে, আপনার গল্পে আমরা যাই। আপনি বাবার অধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছিলেন, এবং যেটা বলছিলেন যে বাবা এক পর্যায়ে সেটা
গ্রহণ করছে না। আর আমি তখন এক পর্যায়ে দেশে চলে যাই। আচ্ছা। মায়ের কাছে মা বললো যে ঠিক আছে বাবাকে ফোন করা। বাবাকে ফোন করা হলে বাবা কিছুতেই আমার ফোন রিসিভ করছে না, আমি বিজি, প্লিজ বৃষ্টি ডোন্ট ডিস্টার্ব মি। যাক এরকম করতে করতে কি আর করব, আমাকে বলতেছে যে তুমি হোস্টেলে ভর্তি হও ঢাকায়, তাহলে আমি ওখানে তোমার খরচ দেবো। আমি বলছি কেন, গ্রামেও তো দেওয়া যায়, যেহেতু আপনি প্রতিনিয়ত গ্রামে আসছেন, আপনি জাকাত দিচ্ছেন, আপনার সেই সামর্থ্য আছে, আপনার টাকা রাস্তার মানুষ খাচ্ছে, আর আমি আপনার রক্তের মানুষ, আমি আপনার সন্তান, সেখানে আমি কিছুই পাচ্ছি না আপনার থেকে, আপনি কি কবরে জায়গা পাবেন? বলতেছে সে ছোট্ট 2 বছরের বৃষ্টি এত পাকনা পাকনা কথা বলে, তার মানে এগুলো শেখানোর কথা। মানে আপনার মা আপনাকে শিখিয়ে দিয়েছে? হ্যাঁ। আমি বলতেছি না, মা কেন শিখাবে, আমি বলতে জানি না। তো আমি বলছি বাবা তুমি আমাকে নিয়ে যাও না। না আমি তোমাকে নিতে পারবো না, শুধু একটা কথাই মনে রাখো, যখন আমি মরে যাওয়ার আগে তোমাদের সবাইকে ভাগটা ঠিক মতো দিয়ে যাবো সম্পত্তি। অগাধ সম্পত্তি আমার বাবার, চট্টগ্রামের বিশাল প্রভাবশালী একটা ব্যক্তি। কি করেন উনি? আপনি যদি না বলতে চান আপনার বাবার নাম আমি জানতে চাইবো না। আপনি বলছেন অগাধ সম্পত্তি, আমাদেরও লোভ হচ্ছে জানার জন্য, কারণ স্বভাবতই যারা আমার মতো গরিব মানুষ তারা বড় লোকের কথা শুনলে একটু জানতে চান কি পরিমাণ প্রপার্টি। অ্যাকচুয়ালি সে ধরনের বড় লোক না, ওনার আসলে গাড়ি আছে, বাড়ি আছে, আর ওনার যে ওয়াইফ বর্তমানে ওনার নামে অলরেডি একটা বাড়ি করা হয়ে গেছে, যেখানে আমরা কিছুই পাচ্ছি না। হ্যাঁ, আর ওনার জাকাত অলরেডি দিচ্ছে, আর কোরবানিতে 2-3টা গরু তো আছেই, আর ওনার গ্রামেও প্রচুর অগাধ সম্পত্তি। ওইটা কি ওনার ওয়াইফের কাছ থেকে পাওয়া নাকি ওনার? না, ওনার নিজেরই গড়া, সব নিজের বাবার, সব মিলিয়ে। ওই ঘরে কি ওনার কোনো ছেলে মেয়ে আছে? 6টা ছেলে মেয়ে। ওই ঘরে 6টা ছেলে মেয়ে? জি, সবগুলোই আমার ভাইয়ের ছোট। ওকে, কুল। ফ্যামিলি প্ল্যানিং বলে একটা ব্যাপার আছে, সেটা আপনার বাবাকেও বলছি, এবং একই সাথে যারা শুনছেন তারাও মনে রাখবেন, বাংলাদেশ সরকারের একটা নিয়ম কিন্তু আছে। হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এবং আরেকটি কথা আছে কি জানো, দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়, কিরকম যেন একটা কথা আছে। ওকে বৃষ্টি, তারপর কি হলো? পরে আমি ক্লাস 9-এ ভর্তি হয়ে যাই, ওনার কথা আর না ভেবেই। ভর্তি হওয়ার পর সুন্দরভাবে আমার জীবন যাচ্ছিল, এখানে ফ্রেন্ডশিপ হয় 4টা মেয়ের সাথে, শশী, রিমা, পিঙ্কি, খুব মজা করতাম আমরা। এখন ক্লাস 9-এ আরেকটা লাভ লেটার আসে আমার। ওকে, মাঝখানে লম্বা একটা গ্যাপ, 5 বছরের। ক্লাস 9-এ যখন একটা লাভ লেটার আসে, কি করবো এটাকে, মা তো দেখবে, বাগানে, সুপারি বাগানে যাই, মাটির নিচে এটা লুকায় ফেলি। ওকে, পরে আর চিঠিটা পরের দিন কেন জানি পাই না, কই গেল, একটু হালকা করে লুকাই, চিঠিটা আর পড়া হলো না। এখন আমার ফ্রেন্ড বলতেছে কি ব্যাপার, সৈকত তোকে কি লিখেছে? সৈকত লিখেছে? হ্যাঁ, সৈকত লিখেছিল। আমি বলি দেখ, একটা আনস্মার্ট ছেলে যাকে আমার ভালোই লাগে না, আমি কি পড়বো, চিঠিটা আমি পড়িনি, আর আমি মায়ের হয়ে এটা লুকিয়ে রাখছি, পরের দিন সকালে গেলাম পাইনি। এখন বলতেছে মনে হয় কাকে টাকে নিয়ে গেছে। এখন যাই হোক, আর পরে আমি ল্যাপটপ আসলে খুবই লাইক করতাম না, আমার ভালো লাগতো না, আমার কেন জানি ভয় হতো, এই বুঝি আমার সাথে প্রতারণা করবে, এই বুঝি তার মনে একটা খারাপ চিন্তা, মানে এটা ওই আপনার মায়ের কাছ থেকে শিখা। কিন্তু একটা সময় যখন আমরা নিউ 10-এ উঠি, তখন আমাদের জীবনে খুব ঝড়ো হাওয়া ভাবে প্রেম আসতে থাকে, খুব অতি বেগে আসছে আসছে আসছে, কোনো থামাথামি নেই। ওকে, তো 360 কিলোমিটার বেগে। এখন কি হচ্ছে, আমরা ফ্রেন্ড আবার এত দুষ্ট ছিলাম, কিভাবে একটা কথা বলবো, আমার লিসেনারদেরকে বলবো প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি কিছু ছেলে আছে দেখতে অত বেশি ভালো না, যাদেরকে দেখলে আমরা কি অ্যাকচুয়ালি আমি কি করতাম, পাশাটি দিতেন লাইক মি। না মানে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি প্রাইভেট পড়তে, আমার টাইমে ছেলেটা আসছে, চেহারাটা অত বেশি ভালো না, তো বলতাম ওয়াও কি নাইস, রিমা তোর সাথে মানাবে। কে বলতো? আপনার ফ্রেন্ডরা বলতো? আমি বলতাম রিমাকে, রিমা বলতো অসভ্য, ও তো ভাবতো খুব নাইস, ও খুশি মনে তাকাতো, তাকিয়ে দেখে আইরে কি বিশ্রী, কালো, চাপা ভাঙা, ও বলে তোর সাথে বলতে পারিস, আমার সাথে কেন বলিস? এটা মজা করতেন আর? হ্যাঁ, খুব ধরনের দুষ্টু ছিলাম আমরা। তো আর কোনো নাইস ছেলে দেখতে বলতাম ও সো সুইট। সবসময় সুন্দর ছেলের প্রতি, যেমন উজ্জ্বল শ্যামলা একটা লম্বা ছেলে, আমরা সব ফ্রেন্ডরা পছন্দ করতাম, সুন্দর ছেলে, একদম ফর্সা ছেলে চয়েস করতাম না। কেন ভাই? এটা করতাম না কারণ সবসময় একটা ধারণা ছিল কি, আমরা শ্যামলা, আমরা সব ফ্রেন্ডই শ্যামলার মধ্যে, ও যদি আমার থেকে ফর্সা হয়, ও সবসময় আমাকে বলবে যে আমি ফর্সা তুমি কালো, এ ধরনের একটা ইয়ে থাকবে আমাদের মধ্যে। ওকে, আমি একটু আরেকটু অ্যাড্রেস করছি আমার শ্রোতাদেরকে। দেখুন, ওরা যে কনসেপ্টটা নিয়ে বড় হচ্ছে বা ওদের যে জায়গাটায় আছে, ক্লাস 9-10-এর এই যে বয়সের যে ছেলেমেয়েরা যেসব চিন্তা ভাবনা করে একটা মেল পার্টনার সম্পর্কে, আমরা আসলে আমাদের মতো যারা বুড়ো বয়সে মোটামুটি, বা যারা আমরা বলতে পারি একটু ম্যাচিউর হয়েছে, তারা আসলে তাদের জায়গা থেকে জাজ করলে হবে না। ওদের গল্পটা বুঝতে হবে ওদের সময় দিয়ে, ওদের মতো করে বুঝতে হবে। ওরা যেটা বলছে সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন।
ওকে, বৃষ্টি, তারপর? তারপর এরকম করতে করতে আমার ফ্রেন্ডরা বলতেছে যে বৃষ্টি স্কুলে তো অনেক নাচ গান হয়, তুই তো ভালো নাচতে জানিস, তুই নাচ গান করবি। নাচতে জানেন আপনি? হ্যাঁ, খুব ভালো নাচতে জানি, যেহেতু আমি মোটা তারপরেও খুব ভালো নাচি। অত্যন্ত দুঃখিত যে রেডিওতে নাচ দেখানো যায় না, নইলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতাম। তো আমি, আমার একজন প্রাইভেট টিউটর ছিল, উনি খুব ভালো নাচ শেখাতো মেয়েদের ছেলেদের, আর উনি এটা একটা শো করতো যেটা টিভিতে হয়। উনি প্রতি শুক্রবার আমাদেরকে পড়ার মাঝে আনন্দ দিত, ম্যাথ টিচার আমাদের। তো উনি প্রতি শুক্রবার এই ধরনের একটা আয়োজন করতো, তো সবসময় আমি ফার্স্ট হতাম। একদিন ফাইনাল পর্ব যায়, ওখানেও ফার্স্ট হই, ওই ছবিগুলো ওনার এখানে আছে। যাই হোক, স্কুলে একদিন নাচ দিই। তো নাচ দেওয়ার পর সবার কাছে এখন পরিচিত হয়ে গেছি যে বৃষ্টি নাচতে জানে খুব ভালো। যাই হোক, এরকম করতে করতে আমাদের লাইফটা চলে যাচ্ছে। তো একদিন আমার ফ্রেন্ডরা আমার বাড়িতে গেল, আমার শরীরটা আসলে খুব খারাপ ছিল ওই দিন। গিয়ে বলতেছে, বৃষ্টি একটা ওরস হচ্ছে আমাদের গ্রামে, একটা ওরস জাতীয় কিছু হয়, ওখানে যাবি? তো বলতেছে ঠিক আছে যাবো। ওদেরকে দেখে আমার অসুখটা কোথায় জানি চলে গেল। ফ্রেন্ডদের দেখে? হ্যাঁ, এই বয়সটা তো এরকমই হয় সাধারণত। হ্যাঁ, ওদেরকে দেখে আমি পাগল হয়ে যেতাম, কারণ ওদের প্রতি আমার অগাধ ভালোবাসা। আচ্ছা আচ্ছা। কেন জানি একটা ছেলের প্রতি ওটা আমার ছিল না তখনকার জীবনে। সেটাই স্বাভাবিক। হ্যাঁ। আর রিমাকে খুব বেশি ভালোবাসতাম, আর রিমাকে বলতাম আমি যদি ছেলে হতাম তোকে আমি বিয়ে করতাম। তো রিমা, আমরা সবাই চুরি করে বোরকা পরে চলে যাই ওরসে, মেলাতে। মাকে না জানিয়ে, মাকে বলেছি ফ্রেন্ডের বাসায় চলে যাওয়ার পর ওখানে আমরা মেলাতে খুব ঘুরছি। এখন রিমা তো আমাদের ফ্রেন্ডের মধ্যে সবচেয়ে দেখতে ভালো ছিল, ওর পেছনে কিছু বখাটে ছেলে ঘুরছিল। এখন ও বলতেছে কি চেহারা, দেখতে কেমন লাগে, মানে ও এরকম ছেলে দেখতেই পারে না। ওর কথা হচ্ছে একটা সুন্দর চেহারা আসুক, একটু সজল আসুক, নীরব আসুক, কি আসুক। সজল নীরব মানে? হ্যাঁ, মানে সজল নীরব অভিনেতা আমরা খুব লাইক করি সব ফ্রেন্ডরা। সজল নীরব মানে বুঝতেই পারছেন, মডেল সজল এবং মডেল নীরব। যাই হোক, বাংলাদেশেই আছেন, সেজন্য ভালো। দেশের প্রতি এই যে প্রেম আপনাদের অগাধ, তাও বলেননি সালমান কিংবা শাহরুখ খান। ভালো লাগবে শুনে, এই প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের দেশের ছেলেদেরকে পছন্দ করছে। দ্যাটস কুল। তারপর একটা কোট প্যান্ট পরা, ব্লেজার পরা একটা ছেলে, চশমা পরা, অনেকটা জিতের মতোই দেখতে। জিত? হ্যাঁ। আপনি ইন্ডিয়াতে চলে গেলেন শেষ পর্যন্ত? হ্যাঁ, এত সুইট, আমরা সব ফ্রেন্ড ছেলেটাকে লাইক করি। আমার ফ্রেন্ডরা বলতেছে কি ভাইয়া, ওরা আবার খুব বাজি পছন্দ করতো। বাজি? হ্যাঁ, বাজি ধরা। বলতেছে বৃষ্টি তুই যে ওকে দেখে বললি ওয়াও, এটা ওর কানের কাছে গিয়ে বলতে পারবি। আর এটা কোনো ব্যাপারই না, আমি তো খুব চাপা মারতেছি, এটা কোনো ব্যাপার ছিল, আমাকে কি করবে? ইনফ্যাক্ট আপনাকে দেখে সেটাই মনে, এটা কোনো ব্যাপারই না আপনার জন্য। ওকে। ওরা বলতেছে তুই এটা পারবি না। আমি বলছি হ্যাঁ অবশ্যই আমি পারবো, তোর আমাকে কি খাওয়াবে বল। আমি কিন্তু ফুচকা পছন্দ করি। কোন মেয়ে করে বাংলাদেশে? এমন কোন মেয়ে খুঁজে পাওয়া যাবে না যারা ফুচকা পছন্দ করে। আর কোন লাইক করি, তোরা যদি ওটা খাওয়াস আমি যেতে পারি। তো বলছে ঠিক আছে যা। এখন আমি, ছেলেটা আসছে, আমি যাচ্ছি মেলা, তখন আমরা ঘুরছি। আমি ওর কাছে গিয়ে বলতেছি ওয়াও কি সো সুইট, এটা বলতে পরে ছেলেটা আমার দিকে কি রাগান্বিত ভাবে তাকালো। দ্যাটস কুল। প্রথম একটা মেয়ে, আমি এরকম আমার লাইফে এরকম গল্প আমি খুব কমই শুনেছি যে একটা মেয়ে এতটা ডেসপারেট হয়, এবং তাও এরকম বয়সে। যুগ পাল্টে গেছে রে ভাই, যুগ পাল্টে গেছে, জামানা পাল্টে গেছে, আর ভবিষ্যতে কি শুনবো। একটা কথা আছে না যে আমাদের গুরুজনরা বলতেন যে কলিকাল, কলিকাল যে কোন কালে এসে দাঁড়িয়েছে, এটা যদি বর্তমান সময়ে আমাদের সেই নানি দাদিরা দেখতেন তাহলে বুঝতেন যে বর্তমান ছেলে মেয়েদের কি অবস্থা। ওকে বলার পরে ছেলেটা আপনি থেকে রাগ করে তাকালো এবং বলল কি, এই মেয়ে তোমার ঘরে বাপ ভাই নাই? না না, এটা বলেনি, বলছে এই মেয়ে দাঁড়াও, তোমার নাম কি, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমি তো শেষ, আমি বোরকাটা ধরে একটা দৌড় বান্ধবীদের কাছে যে হাঁপাচ্ছি, আমি বলে ফেলেছি। এখন ওরা বলতেছে বলে ফেলেছিস মানে আমাদের টাকার 12টা বেজে গেছে। মানে ওরা চিন্তাই করতে পারছে না যে আমি বাজিতে জিতে গেছি। আচ্ছা, কি বাজি ছিল? ওরা কোন খাবে, ফুচকা খাবে। ওকে, সিম্পলি একটা কোন ফুচকার জন্যই অবস্থা। ওকে, তারপর খুব মজা পেতাম আসলে এগুলো করে। অ্যাকচুয়ালি এটা মাইন্ড না বা কিছু, এগুলা কিছুই মাথায় ছিল না তখন। যেহেতু প্রেম প্রীতি ভালোবাসা তখনও মনে জ্বালাই নেই। যাই হোক, পরে আমার ফ্রেন্ডরা এরকম আমাকে কোন ফুচকা যথারীতি খাওয়াইলো। পরে ওই ছেলেটা দলবল নিয়ে আমাদের পিছন, খুব ভয় পেয়েছিলাম। কি ভেবে বিশ্বাস করবে না, আমি তো ভেবেছিলাম আল্লাহ রে আজকে বুঝি তুলে নিয়ে যায়। পরে যাই হোক বাসাতে যথারীতি চলে আসলাম। তখন আমাদের ঘরে একটা মোবাইল কিনে আমার মা। মোবাইলটা কেনার পর হঠাৎ একদিন একটা রং নাম্বার আসে। ছেলেটার নাম হৃদয়। আমি পড়ার টেবিলে ছিলাম, হঠাৎ ফোনটা আসার পর আমি জাস্ট হ্যালো বলেছিলাম। আমি ভাইয়া কখনো আপনার কাছে হয়তো আশ্চর্য লাগবে, আমি কখনো শুনিনি যে জাস্ট হ্যালো শুনে মানুষের প্রেমে পড়তে পারে। আমার কাছে আশ্চর্য লাগবে না,
মানুষ নিঃশ্বাস শুনেও অনেক সময় প্রেমে পড়ে যায়। আজকাল তো হ্যালো অনেক বড় কিছু। না, জাস্ট বলেছিলাম হ্যালো হ্যালো বলার সাথে সাথে মা ফোনটা কেড়ে নিয়ে যায় যে কার সাথে এত কথা বলিস তুই সামনে পরীক্ষা। যাই হোক মানিয়ে যায়। মানিয়ে যাওয়ার পর মা ছেলেটার সাথে কথা বলে। সেটা বলতেছে আপনি কে, হ্যালোর কে হন আপনি? কামু বলছে আমি হ্যালোর নানু হই, প্লিজ আপনি আর এখানে ডিস্টার্ব করবেন না, আর সামনে পরীক্ষা। সেটা বলতেছে রং নাম্বারে দেখেন ঢুকে গেছে, তবে আমি হ্যালোর মানুষটার সাথে কথা বলতে চাই। ওর কণ্ঠটা অনেক সুন্দর, সেটা বলতেছে। আপনার মা কি? হ্যাঁ, আমার মা তো ফায়ার। এই ছেলের সাথে কিসের প্রেম? আমি বলি মা বিশ্বাস করো আশ্চর্য, আমি নাম্বারটা চিনি না। যেহেতু ছেলেটা প্রায় ফোন করতে ডিস্টার্ব করতে, ছেলেটাকে খুব কাঁদাইতাম আমি, প্লিজ আমাকে ডিস্টার্ব করবে না, আর খুব মিসবিহেভ করতাম। সেটা একদিন আমার কাছে ফোনে কিস চেয়ে বসে, আর যার জন্য আমি ছেলেটাকে বলেছি দেখেন আপনার সাথে আমার লাভ নেই, আপনি কিভাবে জিনিসটা চান। তখন ছেলেটার সাথে আর আমি কথা বলা বন্ধ করে দিই, সিমটা চেঞ্জ করে ফেলি। হঠাৎ একদিন রং নাম্বারে একটা ছেলের টাকা আমার মোবাইলে চলে আসে। তো চলে আসে একটা ডিজিটের কারণে 20 টাকার জন্য আমাকে মনে হয় 100 বার ফোন দিয়েছে, 20টা টাকার জন্য। আমি বলছি দেখেন ভাই রাত হয়ে গেছে, আমি কিভাবে টাকা ঢুকাবো মোবাইল। এটা হচ্ছে যখন আমি ক্লাস 10-এ পড়ি তখনকার ঘটনা। ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করতে করতে যখন দেখছি আমার কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না, তখন ওর ফ্রেন্ডটাকে নাম্বারটা দিয়ে দেয়, ফয়সাল নামে একটা ছেলে। হ্যাঁ, এবার ডিস্টার্ব করার জন্য। হ্যাঁ, ফয়সাল দেখতে নাকি অনেক সুন্দর, বলছে যে দেখ দোস্ত তুই তো অনেক সুন্দর, আর এই মেয়েটার নাম আমি জানি না, মেয়েটার অসাধারণ কণ্ঠ, তুই দেখ পটাতে পারিস কিনা। মেয়েটা খুব মিসবিহেভ করে, কথা বলতে চায় না, খুব অহংকারী, দেবাগী যেটাকে বলে। হ্যাঁ না অ্যাকচুয়ালি একটু বলতাম যে আপনি এখন ডিস্টার্ব করেন কেন, এইটা নাকি খুব মিসবিহেভ। যাই হোক পরে ফয়সাল এরকম লাভের ব্যাপারটা শুরু করে দেয়, আমি তোমার সাথে লাভ করবো। ঘুরে ফিরে সব ছেলে লাভ করতে চায় আর কি। হ্যাঁ, তখন আমি ঘুরে ফিরে একটা কথাই বলি, সবাই এক, সবাই প্রতারক, সবাই ঠকাবে। সব ছেলেই আপনার এরকম, প্রথমে ফুলের গন্ধ দেখে আসেন, যখন মধু ফুরিয়ে যায় তখন মৌমাছির মতো উড়ে যান। ফয়সালকে বলেছিলাম। ফয়সাল বলেছে আচ্ছা তোমার কি মনে করো যে কোনো ছেলে তোমাকে লাভ করছে, তুমি ও যদি তোমার কাছ থেকে যেতে চায় তুমি কি বলবে? আমি বলেছি যে যেতে চায় তাকে যেতে দাও, যে আসতে চায় তাকে গ্রহণ করো। ফয়সাল তো অবাক, এ ধরনের একটা কথা বলেছিলাম আমি। পরে যাই হোক ফয়সালের সাথে একটু আমি উইক ছিলাম, বাট ওভাবে হয়নি, যেহেতু আমি ওকে দেখিনি, আর না দেখা ছাড়া আমি কোনো ছেলের প্রতি ইয়ে ছিলাম না, বিশেষই ছিলাম না। এখানে একটা কথা বলতে চাই ভাইয়া, অ্যাকচুয়ালি রং নাম্বার জিনিসটা আমি ঘৃণা করতাম কেন, রং নাম্বারে প্রেম করে দেখা যায় যে ছেলে মনের মতো হয় না বা মেয়েও মনের মতো হয় না। আমার ফ্রেন্ড রিমা ঠকেছিল। রিমা এরকম একটা ছেলের সাথে লাভ করেছিল, ও বলেছিল আমি ও কাজ সুন্দর, বাট যেদিন দেখা করি ওই দিন রিমারও মাথার পেন উঠে যায়, আমার তো উঠেই। আমি বলতেছি, রিমা বলতেছে বৃষ্টি তুই আমাকে ধর, আমি বলতেছি রিমা তুই আমাকে ধর, আমি তোকে কি ধরবো। দুজন গলাগুলি ধরে বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরিনি, আমি বলেছি যেহেতু এসেছি খেয়েই যে রেস্টুরেন্টে, তারপরে ছেলেটার কাছ থেকে খেয়ে বাসায় ফিরে আসি। বাট আজও ওই ছেলেটা ওকে হুমকি ধামকির উপরে রেখেছে। ভালোবাসা দিবি কিনা বল। না হলে তোকেই করবো, সেই করবো এখনো। তো ওর থেকেই শিক্ষাটা আমি পাই। আর আমি ফয়সালকে বলতাম আমি দেখতে ভাই অত সুন্দর না, আপনার চয়েস হবে না, সুন্দর কি দিয়ে কি দরকার, আমি তোমার কথার প্রেমে পড়েছি, আমার তোমাকে দরকার। যাই হোক এইসব কথা মাকে বলতাম, যে ছেলে অফার করতো, যে ছেলে ফ্রেন্ডশিপ করতো, সব মা জানতো। মা বলতো দেখ দৃষ্টি এগুলা একদমই ফটকা ছেলে, এগুলা যতক্ষণ মধু ততক্ষণ তারা। মা আমার সাথে ফ্রেন্ডলি অনেক কথা শেয়ার করতো, আমিও করতাম। পরে ফয়সালকে আমি অ্যাভয়েড করি। ফয়সাল এই নাম্বারটা সবুজ নামে একটা ছেলেকে দিয়ে দেয়। দেখ সবুজ, আমার পক্ষে সম্ভব হলো না এই মেয়েটাকে রিলেশনে আনার, তুই চেষ্টা করে দেখ। 2010 সালের ঘটনা বলতেছি। সবুজ চট্টগ্রাম ফিরে যায়, মাসুম আর সবুজ ফ্রেন্ড ছিল। তো মাসুম একটা দোকান দিত ওখানে, ও ব্যবসায়ী ছিল। আর ফয়সাল সবুজকে নাম্বারটা দেওয়ার পর সবুজ কি করলো, মাসুমের সাথে যখন ফ্রেন্ডশিপ হয় 2011 সনে, সারাক্ষণ মাসুম ফোন নিয়ে নিতে থাকে। এখন সবুজ বলতেছে দেখ দোস্ত এই মেয়েটা খুবই অহংকারী, এমনি কণ্ঠটা নাকি অনেক অসাধারণ, তুই দেখ পারিস কিনা, যেহেতু তুই 64 জেলার 64টা মেয়ের সাথে প্রেম করেছিস। এখন 64 জেলার 64টা মেয়ের সাথে প্রেম করেছিস। ওকে, কংগ্রাচুলেশন। কি নাম যেন বলছিলেন? মাসুম। মাসুম, কংগ্রাচুলেশন, অভিনন্দন আপনাকে। তারপর ওর মানে সব প্রেমটাই মোবাইলে, আর ওর বাবার Okay, I'm not used to that kind of culture. Basically, আমরা আসলে না মানে প্রত্যেক জায়গা থেকে জাজ করলে বুঝবো না যে আসলে ওর জীবনের গল্পটা আসলে কি। ওকে ওর মতো করেই দেখতে হবে। ও যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছে, ও যে পরিবারের মধ্যে বড় হয়েছে, যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে বড় হয়েছে, সেখানে সে যেটা পেয়েছে ওর জায়গাটা থেকে সেটা এখানে ফোকাস করছে। সুতরাং ওর কালচার থেকে আসলে ওর মতো করেই বুঝতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি হ্যালো 8920 থাকার জন্য। আপনি শুনছেন এবিসি রেডিওর বুধবারের আয়োজন হ্যালো 8920। আরজি প্রিয়া আছে আপনার সঙ্গে, এবং আজকে বৃষ্টি রয়েছে আমাদের সঙ্গে। বৃষ্টি তার জীবনের গল্প বলছে। ফেসবুকে বৃষ্টিকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920।
HELLO 8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ বৃষ্টি, যেখানে ছিলেন। পরে ও বলতেছে এটা তো কোনো ব্যাপারই না মেয়ে পটানো, তুই আমাকে নাম্বারটা দে। তো এখন বলছে তাহলে একটা কমিটমেন্ট থাকতে হবে, 7 দিনের মধ্যে ফ্রেন্ডশিপ করবি, 1 মাসের মধ্যে প্রেম করবি, তোকে আমরা ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। ওকে। সবুজ বলছে। তো মাসুম বলছে ঠিক আছে ডান। পরে ও একদিন হঠাৎ আমাকে SMS করে। একদিন আমার ফ্রেন্ডকে নিয়ে মার্কেটে যে হঠাৎ SMS আসতেই থাকে, এরকম ভাবে 5টা SMS আসে যে তুমি তাকে ভালোবাসো, যে তোমায় ভালোবাসে, ওকে। তুমি তার সাথে প্রেম করো, যে তোমাকে বুকে জড়িয়ে রাখবে, এই ধরনের কিছু SMS এসেছে। এখন আমি বলতেছি নাম্বারটা কার, দেখতো রিমাকে বলতেছি। রিমা বলতেছে আমি কি দেখবো, তুই ফোন কর। আমি বলতেছি না আমি ফোন করবো না, তুই কর। তো ও ফোন করে মাসুমের সাথে খুব ঝগড়া, আমার ফ্রেন্ডকে SMS পাঠান কেন, হ্যান ত্যান নানা রকম কথা। পরে ছেলেটা আমাকে ফোন করে, এই পাজি মেয়ে তোমাকে SMS পাঠিয়েছি, তুমি কেন ফ্রেন্ডকে দিলা। এই ফার্স্ট আমি মাসুমের কণ্ঠ শুনি। ওকে। বলতেছে আচ্ছা আপনি যদি ভদ্রলোক হয়ে থাকেন তাহলে নেক্সট টাইম আমাকে আর এখানে SMS দিবেন না বা কল করবেন না প্লিজ। আচ্ছা। তখন মাসুম বলতেছে এত অহংকার কেন তোমার। আমি বলছি দেখেন অহংকারী করে ঐশ্বরিয়া, ক্যাটরিনা, বাট আমি অহংকারের কিছুই নেই, আমি জাস্ট একটা গ্রামের সাধারণ মেয়ে। আপনি কিভাবে জানলেন ঐশ্বরী এবং ক্যাটরিনা অহংকার করে? আমি জেনেছি কারণ তারা খুব সুন্দর। এই জন্য বলছিলাম যে ওকে ওর জায়গাটা থেকে জাজ করতে হবে। ওর মতো 18 বছরের কিশোরী আমি বলবো, যারা তাদের চিন্তা ভাবনাটা হয়তো বা এরকমই। এই জন্য আমাদের মতো যারা অ্যাডাল্ট রয়েছেন তারা আসলে তাদের জায়গা থেকে জাজ করলে হবে না, ওকে ওর মতো করে বুঝতে হবে। ওর 18 বছরের বিবেক যেটা বলছে ও সেটাই আমাদের এখানে বলছে, এবং আমরা মনে করি হ্যালো 8920 সবার জন্য প্ল্যাটফর্ম। ওর গল্পটা আমরা ওর মতো করে জাজ করি। ঠিক আছে, তারপর? পরে যখন ও আমার সাথে কথা বলছে আমি ওর সাথে কিছুতেই কথা বলতে চাচ্ছি না, ও রাতে এখন অন্য নাম্বার থেকে আমাকে ট্রাই করছে। আমি তো খুব বিরক্ত, আমাকে ঘুমাতেও দিচ্ছে না। বলছে আচ্ছা ঠিক আছে ভাই আপনার নামটা বলেন। ও বলে ওর নাম মাসুম, ওরা নারায়ণগঞ্জে থাকে, ও একটা জব করে প্লাস ও পড়াশোনা করে। পড়াশোনা কতটুকু করেছেন সময় আসুক বলবো। ওকে। আর এই জিনিসটা ও প্রতিনিয়ত এড়িয়ে যেত, পড়াশোনার জিনিসটা। ওকে। আর ও খুব সুন্দর সুন্দর SMS পাঠাইতো, তো আমিও পাঠাইতাম। আপনিও পাঠানো শুরু করলেন? হ্যাঁ, আর এটা পাঠাতাম কখন, যখন আমার সাথে ফ্রেন্ডশিপ হয়। ফ্রেন্ডশিপটা হলো কিভাবে? মানে আপনি তো পাত্তা দিচ্ছিলেন না, তারপরে ও আপনার ফ্রেন্ডশিপটা হলো কিভাবে, আমার চিন্তা ভাবনা জাগলো, আমার ফ্রেন্ডদের সাথে তো আমি সবকিছু শেয়ার করি। এই জিনিসটা কেন জানি আমি মাকে বলিনি, সব ছেলের কথা বলেছি বাট মাসুমের কথাটা আমি বলিনি। ফ্রেন্ডদেরকে বলি যে দেখ এই নাম্বারটা আমাকে ডিস্টার্ব করে, এখন কি করবো। তো বলতেছে সময় তো কাটে না, কি আর করবি, আমাদের তো লাভার টাবার জুটে গেছে, তোর তো কেউই জুটলো না, তুই ইয়ে কর, সেটার সাথে কথা বল, সময় কাটা। মানে আপনার ফ্রেন্ডের দ্বারা আপনি ইন্সপায়ার হলেন? হ্যাঁ, বলতেছে কথা বলতে থাক, কি আর হবে, ফোনের রং নাম্বার আর কি হবে, কলেজে ভর্তি হলে ছেড়ে দিস। যাক জীবনে একটা পাইলাম, দেখি কি হয়, ফ্রেন্ডশিপই করি, সময়টা কাটুক। ওকে। তো সময় কাটার মতো কিছুই ছিল না, ফোনে কথা বলতে বলতে কেমন যেন একটা মজা লেগে গেল। ওকে। ফোন জিনিসটা এখন আর আমি ছাড়তেই পারছি না, সারাক্ষণই কানে ফোন। তো একদম জুনের 1 তারিখে আমাকে 2011 সালে ফার্স্ট ফোন করে, আর জুনের 7 তারিখের মধ্যেও আমাকে আমার সাথে ফ্রেন্ডশিপ করে। ও ফ্রেন্ডশিপ করতেই হবে, না করলে ওর বাজিটা দিতে হবে না, আর আমি তো ওটা জানি না, আমি করে ফেলি, যাক আমার সময়টা কাটুক। ওকে। আমরা একটা জিনিস যেটা দেখছিলাম ওর গল্পে, সেটা হচ্ছে এক ধরনের সারল্যপনা, এক ধরনের কিশোরী। ও তো কিশোরী, 18 বছর হয়েছে মাত্র, তার আগের সময় গল্প বলছে, এবং সেখানে ফ্রেন্ডরাই আসলে পুরো দুনিয়াটা জুড়ে থাকে একটা মানুষের, একটা বন্ধুর। এবং একই সাথে ও যে ফ্যামিলিতে বড় হয়েছে, যে ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে বড় হয়েছে, সেখানে কিন্তু কোম্পানি দেবার মতো বা সময় দেবার মতো কেউ কিন্তু ছিল না, কারণ ওর মা কাজ নিয়ে ব্যস্ত থাকতো। ওরা একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে, এবং যেরকম একটা পরিবেশে টিপিক্যাল মিডল ক্লাস আমরা বলতে পারি, ওরকম একটি পরিবেশ ও বড় হচ্ছে বৃষ্টি। এবং ওর জীবনে স্বভাবতই বিভিন্ন রকমের ওর বয়সী অনেক ছেলে আসছে, এবং সেটা ফোনের মাধ্যমে হোক বা যে কোনো ভাবেই হোক না কেন, সেগুলোকে সে পাত্তা দিত না, এবং এগুলো নিয়ে অনেক সময় ফ্রেন্ডরা মিলে মজা করতো। কিন্তু একটা সময় দেখলাম যে যেই ওয়েতেই আসছিল ছেলেরা, সেই জায়গাতে একটা ছেলে এসে ওকে নক করলো, এবং যার সাথে সে ফ্রেন্ডশিপ করে ফেললো। এর পরের জীবনটা কি, এর পরের জায়গাটা কি, বা এর পরের ব্যাপারটা কি ঘটেছে, সেটা আমরা জানবো বিরতির গত ফিরবো। বৃষ্টি, আমরা যেখানে ছিলাম যে 1 সপ্তাহের মধ্যে সে আপনার বন্ধু হয়ে গেল। জি, পরে যখন ও আমার বন্ধু হয়ে গেল, আমি তখন ওর সাথে ফোনে কন্টিনিউ কথা বলতাম। ও আমাকে খুব পরিমাণ ফোন দিত, যা একটা লাভার দিতে পারে না, আর যার জন্য আমি কোনো কাজও করতে পারতাম না। কি ব্যাপার, আপনি এত ফোন দিচ্ছেন কেন, প্লিজ বৃষ্টি তুমি আমাকে আপনি করে বলো না, মাসুম বলছে আমাকে, তুমি আমাকে তুমি করে বলো, যেহেতু আমরা ফ্রেন্ড। এরকম কথা বলতাম। আমার মায়ের ছবি একদিন ধরা পড়েছে, মা বলতেছে কার সাথে এত কথা বলিস, আমি দেখতে চাই, নাম্বারটা ডিলিট করে দিই। মাকে বলি না, কারোর সাথে কথা বলছি না, ওই হৃদয় ভাইয়া ফোন করেছিল, যেহেতু হৃদয় ভাইয়া ওই যে সেটা আমাকে লাইক করতো, ওই ছেলেটাকে আবার আমার মা খুব সাপোর্ট করতো, ছেলেটার কথা ভাল লাগতো আমার মায়ের।
মানে ছেলেটা খুব ভালোবাসতো তো আমাকে, সে কারণে আমার মা বলতো ছেলেটা ভালো, ওকে বলেনি যে সেটার সাথে লাভ কর, ওকে এটা কখনো বলিনি। যাই হোক, জুনের 5 তারিখ আমি ঢাকায় চলে যাই, 7 দিনের মধ্যে তো ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর ও তখন ফ্রেন্ডদেরকে বলছে দেখ ফ্রেন্ডশিপ তো হয়ে গেছে, ওকে আমি পটাবো। আর কি বলো দোস্ত, মেয়েটা দেখতে নিশ্চয় অসাধারণ, কিন্তু ও আমাকে জিজ্ঞেস করেছিল বেশি তুমি দেখতে কেমন। আমি বলেছিলাম দেখেন ভাই, আমি দেখতে শ্যামলা, হালকা, বেশি মোটাও না বেশি চিকনো না, তবে এই যুগের মেয়ে হিসেবে মোটাই বলে, যেহেতু আমার অল্প বয়স মোটাই বলতে গেলে। এখন মাসুম হাসে, তুমি আয়তন কতটুক, আমি বলেছি সেটা তো জানি না, তবে আমার হাজবেন্ডের কাঁধে পড়লে আমার ভালো লাগবে। মানে মাসুমকে ধরনের কথা বলেছিলাম। তো মাসুম বলছে যে বেশি তোমার চোখ কেমন, বলছিলাম চোখ কেমন জানি না, আছে চোখই দেখি তো আর কি। তো এই ধরনের কথাও প্রায় বলতো, বেশি তোমার চুল কেমন, তোমার ঠোঁট কেমন। আমি বলছি দেখেন আপনি আমার ফ্রেন্ড, প্লিজ আমার ভিতরগত দিকে না যাওয়ার চেষ্টা করলে ভালো হবে। ও বলতে চাইতো যে বেশি তোমার ঠোঁটটা কি সেক্সি। তো আমি বলতাম সরি কি বলেছেন আমি শুনিনি, অ্যাকচুয়ালি আমি না কানে কম শুনি। তো ও খুব রেগে যেত, কি কানে শোনো না তুমি, সবই শোনো। অ্যাকচুয়ালি এই কথাগুলো আমি অ্যাভয়েড করে দিতাম, কেন আমার খুব ভয় লাগতো যে হাই রে ফোনে তো একটা সেক্সুয়াল ব্যাপার আছে, আর ও আমার সাথে যেভাবে এগোচ্ছে আমি ওর প্রতি উইক হয়ে যাচ্ছি, যেটা আমি বুঝতে পেরেছি। এবং আপনি চাচ্ছেন না যে আপনি উইকটা হন। হ্যাঁ, আমি চাচ্ছি না উইকটা হই, সেজন্য আমি কি করি, ওকে বলি যে প্লিজ আপনি আর আমাকে ফোন করেন না, আমার আর ভালো লাগছে না। এখন ও বলতেছে তোমরা মেয়েরা কি সবাই এরকম। আমি বলতেছি দেখেন আমি তো আপনার সাথে লাভটা কিছুই করিনি, জাস্ট ফ্রেন্ডশিপ ছিল। ও অলরেডি ও ফ্রেন্ডদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের লাভ হয়ে গেছে। পরে আমি মানে ওর সাথে এরকম প্রতিনিয়ত কথা বলতে বলতে এতটাই উইক, ও এত দারুণ দারুণ এসএমএস পাঠাইতো ভাইয়া বিশ্বাস করবেন, আমি অ্যাকচুয়ালি আরো বেশি উইক হয়ে যায়। আর ও যেহেতু বলছে ও সজল নীরব এরকম একটা টাইপের, ওকে ভাল লাগবে, আরো তো বেশি ফিদা হয়ে যায় ওর প্রতি। ওর এসএমএস গুলো এই ধরনের ছিল, আমি কি বলতে পারি? জি প্লিজ। এই ধরনের এসএমএস করতো ওদের, দরজা বন্ধ, আলো নেই, আমি একা তুমিও একা, এই ধরনের এসএমএস, যে আমার হাত তোমার কোমরে, তোমার ঠোঁট আমার ঠোঁটে, সব শেষ হয়ে গেল। এইরকম টেক্সট আপনাকে প্রতিনিয়ত করতো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ও এসএমএস লিখতে জানে, অত সুন্দর করে লিখতে জানে না। ও এসএমএস দিলে একটু ভুল হতো, যেটা আমি ধরতে পারতাম। ওকে, যাই হোক, তারপর আরো কিছু ধরনের টেক্সট দিত, যে কি জানি একটা এসএমএস দিতে যাচ্ছে, আমার স্মরণ নাই, তবে খুব খারাপ। মানে আপনি বলতে চাচ্ছেন যে মোরাললেস শারীরিক ব্যাপার? হ্যাঁ, এই ধরনের একটা এসএমএস দিয়েছিল, যা আমি মানে দেখে খুব খারাপ লেগেছিল, যে ছেলেটা ভালো না। ও এত পরিমাণ ওয়েটিং থাকতো, যদি জিজ্ঞেস করতাম বাবা ফোন করেছে, যদি জিজ্ঞেস করতাম মা ফোন করেছে। ওর সবকিছুই যেন আমার কাছে অন্ধের মতো লাগছে, সব আমি বিশ্বাস করছি অন্ধের মতো। ওর কথা শুনে আমার মানে নিজের একটা চাইল্ডহুড বলবো না, আমার একটা কিশোর বয়সের মেমোরি মনে পড়ে গেল। ক্লাস 8-এ পড়ার সময় আমাদের কোন এক শিক্ষক আমাদের ক্লাসে এসে বললেন যে বয়সটা আসলে এরকম একটা বয়স যে এই সময়টাতে কাকড়ে ও কোকিল মনে হবে। এবং ওর কথাটা শুনে হঠাৎ করে ঠিক সেটাই মনে পড়লো। আমি মিন করছি না যে ওর যার সাথে কথা বলছি সে ওরকম কিছু একটা, সে কি বা কি না সেটা আমরা গল্পের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত জানলে আসলে জানতে পারবো, কিন্তু ও যেটা ফিল করছে সেই বয়সটা আসলে ওকে ওই ফিলটা করাচ্ছে। আমি সেটাই আসলে বলতে চাচ্ছিলাম আপনাদেরকে। হ্যাঁ, তারপর এরপরে 1 মাস যাওয়ার পরেও আমাকে অফারটা দেয়, আই লাভ ইউ শব্দটা এসএমএস এর মাধ্যমে জানায়। আর আমি এটা দেখে মানে হতভম্ব হয়ে যায় যে এখন কি হবে, আমিও তো অনেকটা উইক হয়ে গেছি। ও যেহেতু আগেই নিজে বলে ফেলছে, যাক আমি একটু পাঠিয়ে দিই, শুধু একটু পাঠিয়ে দিয়েছি। তো হ্যাঁ, শুধু একটু। ও আমাকে ফোন করে বলে টুর মানে কি। আমি বলছি টুর মানে কি, টুর মানে 3। তো বলতেছে এর মানে কি। বলতেছি আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না। তো বলতেছি তুমি মুখ দিয়ে বলো। আমি বলতেছি না না, আপনি তো আমাকে মুখ দিয়ে বলেননি, আমি কেন মুখ দিয়ে বলবো। তো ও বলতেছে বৃষ্টি আই লাভ ইউ। আমি বলতেছি আই লাভ ইউ টু। এইভাবে আমি আস্তে করে বলি। বলছি কি ব্যাপার, তুমি কি লজ্জা পাচ্ছ? অ্যাকচুয়ালি আমি ফার্স্ট কোনো ছেলেকে আই লাভ ইউ টু বলি, যার কারণে আমার খুবই লজ্জা লাগছিল, আমার চোখটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। আর ও আমাকে বলেছিল যে বৃষ্টি আমি তোমাকে যে লাভটা করি আমি তোমাকে বিয়ে করতে চাই, ফার্স্ট দিনই বলেছিল। পরে এরকম ও আমার সাথে এরকম ফোনে টেক্সট করতে লাগলো, আমিও করতে লাগলাম, আর আমি ওকে সাপোর্ট করতাম। সাপোর্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আমি বলতাম, ও যখন আমাকে এসএমএস গুলো পাঠাতো আমি উত্তর দিতাম যে বৃষ্টি আমি আসছি, তোমাকে আদর করছি, এ ধরনের এসএমএস তখন আমিও পাঠাইতাম ওকে। কি ধরনের পাঠাতেন? এগুলো সাপোর্টিভ, যে আসো, হ্যাঁ আসো, আমিও আছি তোমার জন্য, এ ধরনের। এরকম প্রায় আমরা 3 মাস ফোনে কথা বলি। হঠাৎ ও একদিন মানে বলতেছে যে আমরা দেখা করবো, রোজার ঈদ সামনে দেখা করবে। আমার কলেজে ভর্তি হয়ে গেলাম, আমি গ্রামে ফিরে যাই।
ওর সাথে আবার কন্টিনিউ কথা শুরু হয়। তো আমি বলছি দেখো আমি তো পড়াশোনা শুরু করব, তুমি আর আমার সাথে বেশি কথা বলো না, আমার সমস্যা হবে। তো মাথায় আগুন ধরে গেল। ও বলতেছে যে এত পড়াশোনার কি দরকার, মেয়েরা পড়াশোনা করে কি করে। বলতেছে আশ্চর্য, তুমি শিক্ষিত একটা ছেলে মূর্খের মতো কেন কথা বলছো। পড়াশোনায় খুব বেশি ফোন করতো। তো আমি বলতাম দেখো আমি পড়তেছি, প্লিজ ডিস্টার্ব করো না, মা দেখছে, প্লিজ আমাকে এভাবে ডিস্টার্ব করো না, আমি তো আছি তোমার, আমি তো লাভ করছি। তো এর ফাঁকে কি হলো, ওর ফ্রেন্ডরাও আমার সাথে ফোনে কথা বলতো। ওর ফ্রেন্ডরাও বলতো? হ্যাঁ, সবুজও কথা বলতো। আর মাসুম অলরেডি আমাকে বলে দিয়েছিল নাম্বারটা কিভাবে পেয়েছে। ওকে। ফয়সালার মাধ্যমে, সবুজের মাধ্যমে ও নাম্বারটা পেয়েছে। তখন আমি জানতে পেরেও আমি জিনিসটাকে এত মাইন্ডে নিইনি, কারণ যেহেতু আমি ওকে ভালোবাসি। ইউ অলরেডি ফল ইন লাভ। জি। পরে যখন আমি সবুজ বা হৃদয় ওর ফ্রেন্ড ওদের সাথে কথা বলতাম, তো ও খুব খারাপ কমেন্টস করতো ওদের প্রতি, যে সবুজ ছেলেটা ভালো না, হৃদয় ছেলেটাও ভালো না, ওরা অন্যান্য মেয়েদের সাথে এগুলো করে, মানে ফিজিক্যালি। তুমি তো আমার লাভার, এখন আমারও কি মন চায় না তোমার সাথে ফোনে কিছু বলি, তুমি কেন এড়িয়ে যাও। ওকে। তো আমি বলতেছি দেখো এগুলো ঠিক না, তুমি যেদিন আমার হাজবেন্ড হবা সেদিনই আমি তোমার হব পুরোপুরি ভাবে। ওকে। এখন ও বলতেছে তুমি এত অল্প বয়সে খুব বুঝে ফেলো, এত ইচ্ছে পাকা মেয়ে ভালো না। এক একদিন এত রাগ করতো আমার সাথে, ফোনেই কথা বলতো না, SMS পাঠালে কোনো অ্যান্সার নাই। ফার্স্টে ওকে আমি দাম দিতাম না, আমি রাগ করতাম, ও নিজে আমার রাগ ভাঙাতো। এরপরে আমি এতটা উইক হয়ে যে ও রাগ করলে আমি ওর রাগ ভাঙাতে যেতে হয়, বা আমি রাগ করলে আমি নিজে সেরেই ওকে ফোন করতে হয়। পরে এরকম দেখা করার পর্বটা আসে, ও বলতেছে যে বৃষ্টি চলো আমরা দেখা করি। আর দেখা করতে গিয়েছিলাম আমি রোজা ঈদের পরপরই দেখা করতে যাই। এখন ওকে আমি একটা কালো শার্ট পরে আসতে বলেছিলাম, যেটা আপনার পরায়। ওকে, কাকতালি ভাবে হয়ে গেছে আর কি। পরে যাই হোক একটা কালো শার্ট পরে ও আসে, আমরা ওই লক্ষ্মীপুর রেস্টুরেন্টে যাই যেখানে আমার ফ্রেন্ডের সাথে আমরা দেখা করেছিলাম, ফ্রেন্ডের লাভারটার সাথে, রিমা। তো ওখানে দেখা করার পর আমি কি করি, ওকে ফোনটা দিচ্ছি, এখন দেখি একটা ছেলে আসছে। এত সুইট, অনেকটাই নীরব, যেটাকে বলে নীরবের মতোই। ও যেহেতু বলেছে আমি নীরবের মতো। আচ্ছা, নীরব মানে কিন্তু এখানে যে নীরবকে বলা হচ্ছে সে আসলে মডেল নীরব, এবং নাটক করতে এখন নাটক করা বন্ধ করে দিয়েছে, এখন সিনেমাতে কাজ করছে আর কি। জনপ্রিয়, কোয়াইট পপুলার। ওকে, তারপর তো ওর মতো একটা ছেলে ঢুকছে রেস্টুরেন্টে, আমি তো দেখে ফিদা, এই আমার সেই স্বপ্নের পুরুষ, আমি তো পাগল। আমার সাথে একটা ফ্রেন্ডের ফারহানা, ও আমাদের বাড়িরই, আমার সম্পর্কে খালাতো বোন হয়। ও বলতেছে ও বৃষ্টি আমি শেষ, তুই আমাকে ধর। আমি বলি না না, আমি তোকে ধরতে পারবো না, আমি ওকে ধরি। এখন ছেলেটা ঢুকছে, ছেলেটা খুব সুইট মোমেন্ট নিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি ভেবেছি বুঝিও, এমন টাইমে একটা মেয়ে এসে ওর হাত ধরে উঠে গেল সিঁড়ি দিয়ে। খুবই খারাপ লাগলো ভাইয়া, বিশ্বাস করুন আমার কষ্ট, মানে বুকটা ফেটে যাচ্ছে। মেয়েটাকে মারতে ইচ্ছে করছিল? মেয়েটাকে কি ছেলেটাকেই মারতে ইচ্ছে করছিল। যাই হোক, পরে হঠাৎ দেখি কালো শার্ট পরা একটা ছেলে এগিয়ে আসছে ফোন নিয়ে, সাথে লম্বা একটা ছেলে কালো, উনি হচ্ছে হৃদয় ভাইয়া যার কথা আমি বলতাম, আরেকটা ছেলে নয়ন। তো ও আসছে ধাপে ধাপে এগিয়ে, আমি তাকিয়ে দেখি কালো শার্ট পরা বেটি একটা ছেলে। তখন ও খুব ফ্যাটি ছিল, যার কারণে ও ইনটা করার কারণে ওকে আরো মোটা লাগছে, ভুঁড়িটা একটু বের হয়ে আছে, আর মাথাও চুল কম। এত খারাপ লাগছিল দেখতে, যা বলার মতো না। আমি তো দেখে আমার চোখ দিয়ে তখন অনবরত পানি পড়ছে। আগে দেখে ফেললেন না? ও এসে কিভাবে বুঝলেন যে ওই ছেলেটাই? ও কি করলো? আমি দূর থেকে দেখে বুঝে ফেলছি, যে দূর থেকে বলতে কি, ও আমার একটু অনেকটা কাছেই চলে আসে যখন আমি রেস্টুরেন্টের সামনে থাকি। তখন ও বলছে হ্যাঁ বৃষ্টি তুমি কোথায়। ও ফোনে বলছে? হ্যাঁ। আমি তখন সাইড থেকে শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল, যে এভাবে ঠকাইলো আমারে। বলেছে হচ্ছে দেখতে সজলের মতো। হ্যাঁ, সজলের মতো, নির্মল মতো, দেখতে হচ্ছে কুমড়ো পটাশ। যাক, দেখে খুব কষ্ট পেলাম। ফারহানাকে বলছি দেখ আমি কিছুতেই দেখা করবো না, আমি চলে যাই। ফারহানা আমার হাত চেপে ধরলো, যেভাবে আমি রিমার হাত চেপে ধরেছিলাম যে না আজকে খেয়েই যাবো। ফারহানা এরকম বলতেছে আজকে খেয়ে যাবো না, আমার ছেলেটাকে চয়েস হয়েছে, তুই না করলে আমি করবো। পরে আমি বলতেছি, আমার তো চোখ দিয়ে পানি পড়ছে, বৃষ্টি প্লিজ হতাশ নিস না, ছেলেটা যেটা এত দূর থেকে এসেছে চট্টগ্রাম থেকে সারাটা রাত জার্নি করে, প্লিজ ওর সাথে দেখা কর, ওকে এইভাবে ঠকাইস না। যাক, খুব মায়া দয়া হলো, যেহেতু আমাকে ভালোই বাসে, এত দূর থেকে এসেছে, দেখা করে আর যোগাযোগ রাখবো না, এই ধরনের একটা কথা আমার ব্রেনে ঢুকে যায়। পরে ও আমাকে দেখতে পায়, দেখে আমার থেকে চোখ সরিয়ে হঠাৎ করে আমার বান্ধবীর দিকে চোখ দেয়। দেখে মনে মনে বলতেছে এই যে বকার সাথে প্রেম করেছিলাম। বকা বলতে মানে একদম শুকনা। ও বলছে আপনি শুকনা নাকি? আমার ফ্রেন্ডটা ফারহানা অনেক চিকুন, মানে ও মনে করেছে যে ও বৃষ্টি। হ্যাঁ, যার কারণে ওকে দেখে খুব একটা মন খারাপ।
আর ওর ফ্রেন্ডের হৃদয় আমাকে চয়েস করে বসে, বলতেছে দোস্ত জিনিসটাকে আমার খুব চয়েস হয়েছে, জিনিস বলেছিল নাকি আমি শুনেছি পরবর্তীতে, ও যদি বৃষ্টিও হয় তাহলেও আমি ওকে নিই। যাই হোক, আমি সিঁড়ি দিয়ে যখন উঠছি আমার তো খুব মাথা ব্যথা ওকে দেখে টেনশনে। তো আমার ফ্রেন্ড তো খুব খুশি, খেতে বসি, ও আমার সেল নাম্বারে ট্রাই করছে, এমন টাইমে আমার পার্সের মোবাইলটা বেজে ওঠে, যার কারণে মাসুম বুঝতে পারে যে আমি বৃষ্টি। মাসুম মুচকে একটা হাসি দেয়, আর হাসি দিয়ে আমার কাছে এসে বসে, বসে বলতেছে কেমন আছো বৃষ্টি, কি করছো, মাকে কি বলে এসেছো। আমি অনবরত তার উত্তর দিচ্ছি, বাট ওর দিকে তাকাচ্ছি না। আমি কি হাতটা কপালে এরকম দিয়ে টেবিলের উপরে আমি ওর দিকে তাকাচ্ছি না, অন্যদিকে তাকিয়ে আছি। তখন ও বুঝতে পারে যে আমি ওকে চয়েস করিনি। সবার খাওয়া দাওয়া হলো, আমরা বের হয়ে গেলাম, সিএনজি তে উঠলাম। আমাদের এখানে একটা এলাকা আছে বটতলি, যেখানে আমার নামতে হবে। সিএনজি তে যখন উঠলাম, ফারানা খুব চালাক, ও আমার আগে উঠে গেল, যার কারণে আমি মাসুমের সাথে বসতে বাধ্য হলাম। ও সারাটা পথ কিছুই বললো না, কিন্তু ওর মনটা খুবই খারাপ, যেটা আমি বুঝতে পারি। ওর ফ্রেন্ডের সামনে বসে ওরা আয়নাতে ইশারা দিচ্ছে, আমি যেটা দেখতে পেয়েছি যে আমার হাত ধরতে বা কিছু। ও আমার হাত ধরার চেষ্টা করে, আমি ওর হাতটা ঝাড়ি দিই, প্লিজ হাত ধরবেন না, ভালো লাগছে না। এখন মানে তো ও কি করলো, একটা চালাকি করলো, ও আজকে ছবি তুলবো। এখন ওরা খুব সিনক্রেট করছে বটতলিতে নেমে যে স্টুডিওতে চলো ছবি তুলবো, আমরা এত দূর থেকে এসেছি। ওর ফ্রেন্ডরা বেশি চাপ সৃষ্টি করছে, সাথে ও। তখন আমি চালাকি করি কি, আমার ফ্রেন্ডকেও আমাদের সাথে নিয়ে নিই, মাসুমের সাথে। মাসুম মাঝখানে থাকে, মাসুম মাঝখানে থাকে, ওর ফ্রেন্ডরা দুজন ছাড়া আমরা তিনজন তুলি। আর পরে আমি রীতিমতো সিএনজিতে উঠে যাই, বাসায় চলে আসবো। বিকাল হয়ে যায় আমাদের ঘুরতে ঘুরতে। সিএনজি ভাড়াটা নাকি অলরেডি দিয়ে দিয়েছে, আমি জানতাম না, বাসা আসার পর জানতে পারি সিএনজি এলাকায় যখন টাকাটা দিই। কিছু আচার জানতো, আমি আচার খুব লাইক করি, আচার আর কিছু মোটর ভাজা এগুলো কিনে দেয়। কিনে দেওয়ার পর আমি নিতে চাই না, খুব জোর করেই আমার ফ্রেন্ডের হাতে তুলে দেয়। যাই হোক, বাসায় রীতিমতো ফিরে আসি, আর তো আমার মাথা ধরা, কানতে কানতে বালিশ ধরে, হাইরে কি করলাম, কানতে কানতে আমি শেষ। যে ফার্স্ট লাভ এভাবে ধোকা খাইলাম, যে ওকে দেখে আমার পছন্দই হলো না, কি করবো। ফারানা ফারানা বলতেছে, ও আমাকে খুব সাপোর্ট করছে যে বেশি দেখ, চেহারাটাই সব না, ভালোবেসে দেখ, দেখ ও তোকে উজাড় করে ভালোবাসা দিবে। যে ছেলেটা এত দূর থেকে তোর কাছে আসতে পেরেছে নোয়াখালীতে, তুই কেন পারবি না? একটা ছেলে একটা মেয়েকে এতক্ষণ ফোন করে, ও 24 ঘন্টার মধ্যে ও 12 ঘন্টায় আমাকে ফোন করতো। এত পরিমাণ মানে পাগল ছিল আমার জন্য, যেটাকে এক কথায় বলে। যাই হোক, এরকম করতে করতে ও আমার সাথে ফোন করে যে বৃষ্টি আমি তোমাদের বাড়িতে আসবো এর পরের দিন। এখন আমি বলতেছি কি বলো, হঠাৎ করেই ও বলতেছে তোমার সাথে আমার কথা ছিল যে তুমি আমাকে বাড়িতে নিবা। তো এখন আমি বলতেছি দেখো এটা সম্ভব না, আমার খুব ভয় লাগতেছে যে ছেলেটাকে চয়েস হয় নাই, ওকে তো বাড়ি দিয়ে দেবো, বাড়ি চিনালে সমস্যা। পরে এখন ফারানা বলতেছে যে দেখ ও বাড়িতে আসতেছে, আসতে দে। পরে বললাম যে বাড়িতে আসে, ঠিকানা দিলাম। ও কিছু নাস্তা পানি নিয়ে বাড়িতে আসে। কিন্তু আরেকটা কথা বলি যে আমার মা স্বপ্নের ওষুধ দেয়, স্বপ্নে পাওয়া একটা ওষুধ, যাদের চুল পড়ে যায় তাদেরকে একটা ওষুধ দেয়, এখানে কোনো টাকা পয়সা নেয় না। আপনি স্টুডিও থেকে বের হওয়ার সময় অবশ্যই আপনার আম্মার ফোন নাম্বার এবং কোথায় থাকেন এটা আমাকে বলে যাবেন, কারণ ইদানিং আমার মাথার চুল অনেক বেশি পড়ে যাচ্ছে। এবং একই সাথে শ্রোতারা, আপনারা যদি ওর আম্মার কাছ থেকে সেই স্বপ্নে পাওয়া ওষুধ নিয়ে আপনাদের মাথার চুলের পড়ানো ঠেকাতে চান, তাহলে অতি সত্ত্বর যোগাযোগ করুন হ্যালো 8920-তে। ওকে ওকে, দ্যাটস রিয়েলি কুল। আমরা রেসপেক্ট করছি, কারণ এগুলোতে বিশ্বাস যাদের আছে তারা তাদের প্রতি অসম্মান করে। সেখানে ছিলাম বৃষ্টি। পরে ও আমাদের বাড়িতে আসছে, আমি ওকে বাড়িতে আনি। যে মানুষটাকে পছন্দ হলো না সে মানুষটাকে বাড়িতে নিয়ে আসলেন শেষ পর্যন্ত। অ্যাকচুয়ালি আমি খুবই উইক হয়ে যাই, বলেছিলাম না, আমি ওকে খুব ভালোবেসে ফেলি, যার কারণে ফ্রেন্ডেরও সাপোর্ট পাই। ফ্রেন্ডও বলে যে না ঠিক আছে, চেহারা দিয়ে কি হবে। পরে আমি মাকে বলি যে মা আপনি কি চুলের ওষুধ দেন, এরকম এরকম আমার একটা ফ্রেন্ডের বড় ভাই আসবে, ওর নাম রাজু, মিথ্যে কথা বলি। আর এটা মাসুমের শেখানো। আসার পর ওর ফ্রেন্ড ওই দুজনকে নিয়ে আসলো, আমরা অনেক নাস্তা টাস্তা দিয়ে ওকে। পরে আমার মা ওষুধটা খুঁজতে গেল, তখন আমরা খুব দুষ্টুমি করছিলাম, হাসাহাসি করছিলাম। তখন আমার মনেই হচ্ছিল না যে কালকে আমি এই ছেলেটার জন্য কেঁদেছিলাম। পরে ভালোবাসাটা আসলে এতটাই হয়ে গেছিলাম। যেভাবেই হোক আপনার বয়ফ্রেন্ডের মাথার চুল যেভাবেই হোক গজাতে হবে, এবং সে কারণে আপনার মার স্বপ্নে পাওয়া ওষুধ তাকে আপনি ব্যবহার করেন। হ্যাঁ, আর এটা উদ্দেশ্য ছিল ও আমাদের বাড়িতে চিনবে, ও আসলে একচুয়ালি ওষুধের জন্যই আসেনি। ওখানে হচ্ছে কি আমাদের দরজাটা খোলা ছিল, দরজাটার সামনে একটা কারেন্টের তার ছিল, যেখানে কবুতর দুইটা ওরা ওদের লিপে কিস করছে। মাসুম আমাকে ডাক দিল, বৃষ্টি বৃষ্টি দেখে যাও দেখে যাও। আমি পাশের রুমে ছিলাম, আমি দৌড়ায় যাই, কি হয়েছে দেখো দেখো, কি সুইট মোমেন্ট। মানে ও আমাকে আস্তে আস্তে ইজি করছে। আমি বলতেছি কি দেখাও, ঠিক এটা বলে মানে লজ্জা পেয়ে রুমে চলে যাই। পরে ও আমাকে আবার ডাক দেয়। পরে ওর ফ্রেন্ডে গিয়ে করতেছে, ইশারা দিচ্ছে যে কর, যেভাবে হোক আমরা সরে যাই। ওরা বের হয়ে যায়, ও মানে কথা বলতেছে, এমন টাইমে আমার একটা গাল কিস করে দেয় ফার্স্ট। আর যার কারণে আমি বলতেছি যে এটা কেন করলাম। ও
ও বলতেছে এটা করতে পারি, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, এত দূরে এসেছি, তোমার থেকে কিছু পাওয়ার তো আমার আছেই। পরে আমার ফ্রেন্ডকে আমি কথাটা বলি যে দেখ ও এরকম করতেছে, আর ও ঠোঁটেও জেতাচ্ছে। এখন আমার ফ্রেন্ড বলে না 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 আর কিছু করিস না, তাহলে সমস্যা হয়ে যাবে। এখন যাই হোক, ওকে আমি কিছুতে আর ওটা করতে দিই না, ঠোঁটের চেষ্টা করতে দিই না। ও খুব রাগান্বিত হয় আমার উপর। আমার মা চলে আসে, ওষুধটা ওকে দেয়, সন্ধ্যার সময় আমাদের বাড়ি থেকে চলে যায়। তো এরকম আবার ফোনে কথা, সারাক্ষণ কথা, সুযোগ পেলেই কথা, কথা বলতেই থাকি। হায় রে পড়াশোনা, ও প্রাইভেটে পড়তেছি, ফোন, প্রাইভেটে পড়তেছি, SMS। আমিও লুকিয়ে লুকিয়ে SMS দিচ্ছি যে আমি প্রাইভেটে পড়ি। অলওয়েজ এরকম করতাম। তো ভাইয়া এখান থেকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, স্টুডিওতে যে ছবিটা আমাদের ফার্স্ট তোলা হয়, ওই ছবিটার এক কপি ছবি আমাকে দিয়ে যাওয়া হয় যেদিন আমাদের বাড়িতে ফার্স্ট আসে। ওই ছবিটা বের করে করে মাঝে মাঝে ওকে আদর করতাম। ও আমাকে জিজ্ঞেস করতো, বৃষ্টি তুমি কি ছবিতে কিছু করো? আমি বলি ছবিতে কি করবো, ছবিতে তো কিছু করার নেই, ছবিতে তো একটা মানুষ যে ওকে ধরা যায় না। তো বলতেছে না ছোট দিয়ে কিছু করা না, আমি তো অনেক কিছু করি। আমি বলতেছি আচ্ছা নেক্সট, তারপর কি অবস্থা তোমার, মানে আমি কথাগুলোকে এড়িয়ে দিতাম। তো বলতেছে দেখো যখনই তোমার সাথে আমি কিছু বলতে চাই লাভারের বিষয়ে বা কোনো রোমান্টিক দৃষ্টিতে যাই, তখন তুমি এড়িয়ে যাও, কেন এই জিনিসটা হয়? আমি বলতেছি আমার ভালো লাগে না। কেন তোমার ভালো লাগে না, তুমি কি মেয়ে না? বলতেছে হ্যাঁ আমি মেয়ে, তো তার কেন তোমার ফিলিংস হয় না? আমি তোমার ভয় লাগে। তো আবার দেখা করার সিদ্ধান্ত নেয় ও। ওকে। এই যে ছবিটা আপনি দেখলেন আপনার সামনে, এই জামাটা পরি, আমি টিউশনি করতাম, কয়েকটা বাচ্চা পড়াতাম কলেজের পাশাপাশি। তো বাচ্চাদেরকে যখন পড়াতাম তো ওদের টাকা দিয়ে এই ড্রেসটা আমি বানাই, যেহেতু মাকে বলিনি, লুকিয়ে বানাই। মা কখনোই জামা কাপড় দিয়ে আমাকে কষ্ট দিত না। আমার অনেক জামা ছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল যেহেতু ওর কাছে যাব, একটা ভালো ড্রেস নতুন করে বানিয়ে যাবো। এটা নিজেই বানাই। বানানোর পরে আমি ওর সাথে দেখা করতে যাই। ওইদিন মাকে বলি জন্মদিনে যাই। মা বলতেছে সকালবেলা কিসের জন্মদিন? ওই সময় খুবই শীত, এটা হচ্ছে নভেম্বরের দিকে, 2011 সালের ঘটনা। পরে যখন ও আসে, ওর সাথে দেখা করতে যাই, ওকে মানে অনেকটা ভালো লাগে আমার থেকে, কেন জানি। মানে ভালো লাগাটা যেটা একটা একটা জায়গায় স্থবির হয়ে গিয়েছিল, সেটা নতুন করে আবার টার্ন নিচ্ছে, রাইট? জি। ও বলতেছে চলো আমরা ওই রেস্টুরেন্টে যাই। আমি বুঝতেছি যে ও আমাকে কিস করার চেষ্টা করতেছে, যার কারণে আমি ভয় পেয়ে যাই। ও ওইখানে চেষ্টা করে কিস করার, আমি দিইনি, যে দেখো প্লিজ এটা করো না, এটা পেয়ে গেলে তুমি বলবা যে মেয়ে ভালো না। ও খুব চেষ্টা করে, বাট ও এটা চলে আসার কারণে আর এটা হয়নি। পরে যাক এখানে খাওয়া দাওয়া হয়, ও খুব রাগান্বিত, চোখ টোক লাল হয়ে যায় ওর। সিএনজিতে রীতিমতো উঠে ঘুরতে বের হলাম। ওর চিন্তাধারা কি ছিল, যখন ও এসেছিল ও ভেবেছিল আমি অন্যরকম একটা সুন্দরী একটা মেয়ে, ঠিক আছে। পরে ও আমাকে বলছে যে বৃষ্টি, আমি ডায়েরিতে তোমাকে নিয়ে একটা কমেন্টস করছি, সুন্দর একটা কথা লিখেছি। আমি কি আমাকে বিয়ে করবা? এখন বলতে হ্যাঁ 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 এটাই লিখেছি। এখন ও আমাকে লক্ষ্মীপুরে একটা চর জায়গা আছে, আমাকে নিয়ে যাওয়ার পর খুব একটা আনইজি ফিল করিনি তখন। আর ওকে দেখে যতই আমার কাছে ঘেসছে, আমার কেন জানি ভালো লাগছে, আমার হাত ধরছি, জিনিসগুলো আমি নিজ থেকেও ধরছি। আর আমি সবসময় একটা দুষ্টিমি করে ওকে ফোনেও বলতাম, আর দেখা হওয়ার পরও বলি যে আমি বউ হব, এই তো মনের বাসনা। এটা বেবি নাজনীর কণ্ঠে চিকুন করে বলতাম, আর ওকে খুব হাসাইতাম। আপনি কি একটু আমাদেরকে শোনাবেন কিভাবে? হ্যাঁ অফকোর্স। আমি বউ হব, এই তো মনের বাসনা, মানে বেবি নাজনীর মতো। দ্যাটস রিয়েলি কুল। ওকে, আর বেবি নাজনীনের গান, রাইট? ইয়েস। পরে যখন আমি দুষ্টুমিটা ওর সাথে করছি, ওর সব ফ্রেন্ডরা হাসতে হাসতে শেষ, ও হাসছে। বেশি তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওর ফ্রেন্ডরা বলছে ভাবি প্লিজ আপনার এই অভিনয়টা আমাদের খুব ভালো লাগে। লক্ষ্মীপুর চড়া এলাকায় যখন যাওয়ার পর ও ফ্রেন্ডদের সাথে কি জানি বলা বলি করছে দূরে গিয়ে। ওর আশা ছিল আমাকে একটা ইয়েতে নিয়ে যাবে, ওখানে একটা নদী ছিল, নদীর ওপার নিয়ে যাবে, ওখানে নাকি প্রেমিকেরা ঘুরে। এখন আমার ফ্রেন্ড বলতেছে দেখ আমার ভয় লাগে, ছেলেরা এরকম নানা খারাপ জায়গায় নিয়ে যায়, আমার ভয় লাগে। এখন আমি বলতেছি দেখ ও আমাকে ভালোবাসে, নিশ্চয়ই আমাকে কিছুই করবে না। তো আমাকে বলতেছে চলো আমাদের এই নদীটা পার হলে চাঁদপুরে যাওয়া যাবে। তো আমি বলতেছি না 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 কি বলো? বলতেছে না চাঁদপুরে গিয়ে আমরা আবার চলে আসবো। তখন ও বলতেছে আমার একটা উদ্দেশ্য আছে তোমাকে নিয়ে। কি উদ্দেশ্য? ও বলেন। আমি বারবারই বলতেছি কি তুমি ওকে বিয়ে করবা? আমি হাসতেছি। এখন বলতেছে কি তুমি একটা ছোট মেয়ে, তোমাকে এখন কি বিয়ে করবো? যাই হোক আমি মাকে বলে এসেছি আমরা সন্ধ্যার আগেই ফিরতে হবে। মাকে কি বলেছিলেন আপনি? জন্মদিনে যাব। মা বলেছে সকালে কিসের জন্মদিন? এক্স্যাক্টলি, হ্যাঁ একটু আগে সেটা বলছিলেন। হ্যাঁ তারপর আমরা ইয়েতে যাই, লক্ষ্মীপুরে আবার ফিরে আসি, জুম হলে যাই আমরা ছবি দেখতে। অঙ্ক একটা ছবি চলছে ডিপ জলের, ওই ছবিটা দেখতে যাই। হল এত অন্ধকার, আমার লাইফটা ফার্স্ট যাই, দেখে ভয় পেয়ে যাই। প্রথম হলে যাই। হ্যাঁ আমি বলতেছি হাই রে এত অন্ধকার কেন?
কিছুই দেখা যায় না আশপাশের মানুষটা। তো ও আমাদের সিটটা না দোতলায়, আমি আর যে সিটে বসি আমাদের পিছনে আমি হঠাৎ তাকাই, দেখি একটা ছেলে একটা মেয়ের সাথে খারাপ কিছু করছে, যেটা দেখে আমি মানে ভয় পেয়ে দিই। তখন আমি বলতেছি ফারানা তুই মাঝখানে বস। ফারানা বলতেছে কেন? আমি বলতেছি দেখ এখানে আমার ভালো লাগতেছে না। ফারানা বলে কেন? আমি কই যে দেখ। ফারানাকে আমি দেখাই, ও দেখে তো ও মানে বলতেছে কি কি দেখাই আমার, আমি তো শেষ। মানে একটা ছেলে একটা মেয়ের সাথে খারাপ কিছু করছে যেটা আমরা দেখতে পাই অন্ধকারে। এখন মাসুম ওই জিনিসটা দেখে। মাসুম আমাকে কানের কাছে যে হালকা পাতলা কিছু বলতে থাকে যে চলো না বেশি কিছু করি। কি কি হয়েছে তোমার? আমি বলতেছি আমার ভালো লাগতেছে না, চলো আমরা চলে যাই। ও বলতেছে দেখো লাভার থেকে মানুষ চাইতে পারে, তুমি এমন করো কেন? আমি বলি না না আমার ভালো লাগে না। এখন আমার উদ্দেশ্য ছিল না এখান থেকে বের হতেই হবে যে করে হোক। এখন আমি বলতেছি আমার বাথরুম ধরছে, আমি বাথরুমে যাবো। এটা বলে আমি বের হয়ে যাই, মাসুম কি করে আমার পিছু ধরে। আমি যখন বাথরুমে ঢুকবো ও ঢুকে পড়বে। ও আমাকে বলতেছে আমি তো তোমার স্বামীকে আমি বাথরুম করবো না কেমন বলতেছে। পরে আমি এখানে আর যাই না বাথরুমে, আমি যাবো না। তো আর কি ওর ফ্রেন্ডদেরকে ডাকে আনে যে চল ও ছবি দেখবে না। পরে যাক এরকম রীতিমতো শীত পড়তেছিল, আমরা দুজনেই হাঁটছি রাস্তা দিয়ে। ওর গায়ে একটা সোয়েটার ছিল যেটা আমাকে দেয়। এখন আমি বলতেছি কি ব্যাপার, তুমি কি রোমান্টিক মুহূর্ত আনতে চাচ্ছ যে ছবির মতো নায়িকার গায়ে জড়ি দেওয়া? না না দিও না আমাকে, আমার শীত তেমন লাগছে না। তারপর ও জোর করে দেয়। যাই হোক আমরা রীতিমতো সিএনজিতে উঠি। ও যেটা করে ও আমার হাতে টাচ করে, হাতে টাচ করে ও অন্যদিকে যেতে চায়। ওকে একটা ধাক্কা দিয়ে যে এমন করো কেন, তুমি সবসময় এমন করো। আমি মানে রেগে যাই, যার কারণে ওর ফ্রেন্ড বললো কি হয়েছে? কেন বলতেছে না কিছু না। ও বলতেছে চলো স্টুডিওতে যাবো ছবি তুল। আমি বলতেছি না কিসের ছবি, সারাক্ষণ এত কিসের ছবি? কারণ আমার তো রাগ উঠে আছে, ও আমাকে এরকম খারাপ কমেন্ট বারবার করছে। তো আমি স্টুডিওতে খুব রিকোয়েস্ট করার পর আবার ছবি তুলি, এভাবে ক্লোজলি ছবিটা তুলি। মানে এই ছবিটা সেই সময়ের তোমার ছবিটা? হ্যাঁ সেই সময় দেখতে পারি আমি আরেকবার একটু দেখতে চাই। হ্যাঁ পেছন দিক থেকে আপনাকে ধরা হয়েছে? হ্যাঁ আমাকে ধরে রেখেছে। ওকে, হ্যাঁ তারপর? পরে যখন আমি একা ওর রুমে ছিলাম, বোরকাটা পড়ছি, এমন টাইমে ও ভিতরে ঢুকে যায় যেটা আমি দেখিনি। আর ও ঢুকে আমাকে খুব শক্ত করে ধরে, জড়িয়ে ধরে খুব শক্ত করেই ঠোঁটে একটা কিস করে, যার কারণে আমি কেঁদে ফেলি আর ওকে একটা ধাক্কা দিই জোরে। ধাক্কা দিয়ে বলি বেয়াদব তুমি আর কখনো আমাকে ফোন করবা না, তুমি একটা বাজে ছিল। এটা বলে কেঁদে দিই আমি, যেটা ও কখনোই আশা করতে পারেনি আর আমিও ভাবতে পারিনি এই ধরনের কিছু একটা আমি বলবো। যাই হোক বের হয়ে যে আমার ফ্রেন্ড আমাদের চিৎকার শুনে ভিতরে ঢুকে, ফ্রেন্ড বলে কি হয়েছে বৃষ্টি? আমি বলি না কিছু না। কথাটা আমি সিন দিতে আমার ফ্রেন্ডকে বলি যখন বাসায় ফিরে যাচ্ছি। আমার ফ্রেন্ড বলে দেখ আরো অনেক কিছু হয়, তুই কেন এত আপসেট হস? ওকে তুই ভালোবাস, কি হয়েছে? আর ওর তো থেকে চাইতে পারে যে ছেলেটা তোর পিছনে এত টাকা খরচ করতেছে, বারবার আসতেছে। এর মাঝে আমি ওর সাথে 2-3 দিন কথা বলিনি সিনক্রেটটা করার পর। তারপর ওর সাথে আমি আবার কথা শুরু করি, রাগ ভাঙায় ও আমার, আর কখনো এমন করবে না। এখন এক পর্যায়ে ও বলে যে বৃষ্টি আমি দেশে আসবো 14 ফেব্রুয়ারি 2012 সালে, একসাথে দেখা করে আমি চলে যাব ঢাকায়, আমি চাকরি করব, একটা জব করব। তখন আমি জানতে পারি যে ও চট্টগ্রামে একটা ব্যবসায়ী ছেলে, আর প্লাস ও নিজেও ব্যবসা করে। ও বলে? হ্যাঁ, তো পড়াশোনার বিষয়টা জিজ্ঞেস করে এড়িয়ে দিত। মানে পড়াশোনার আপনি কি জিজ্ঞেস করতেন? যে তুমি কিসে পড়ো, সারাক্ষণ দোকান নিয়ে ব্যস্ত থাকো, যাও না? তো বলতেছে ভার্সিটি থেকে সারাক্ষণ যাওয়া লাগে। ও বোঝাতো আপনাকে যে ভার্সিটিতে পড়ে? হ্যাঁ। তো ও আসলো 14 ফেব্রুয়ারি গ্রামে, ও আমার সাথে দেখা করবো, একটা হোটেলে উঠে লক্ষ্মীপুর। আমি আর দেখা করি না, কারণ আমার তখন জ্বর ছিল। আমি বলছি যে আরো কয়েকদিন যাক, মা তখন ঢাকায়, আর আমি তখন আমার একটা মামানির কাছে থাকি গ্রামে। ঠিক আছে জ্বরটা ভালো, আমি তোমার সাথে দেখা করবো। ফেব্রুয়ারি 20 তারিখ আমার সাথে দেখা করি। দেখা করার পরে যেটা হয়, ও আমাকে অফার করে ফিজিক্যাল রিলেশন করার জন্য, ফেস টু ফেস, যে আমি তোমার সাথে এটা করব। আর এটা করে রেস্টুরেন্টে, যে চলো তুমি আমার হোটেলে চলো যেখানে আমি উঠেছি। আমি তো মানে বলতেছি দেখো তুমি যদি এটা করতে চাও তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করে গ্রামে রেখে যাও। তো ও বলতেছে যে না আমি তোমাকে বিয়ে করে গ্রামে রেখে যাবো কেন, বিয়ে করলে আমি আমার বউ আমার সাথে নিয়ে যাবো, যেহেতু আমি বউ ছাড়া থাকতে পারবো না। তো এখন আমি বলতেছি না দেখো আমি পড়াশোনা করতেছি, আমার মা আমাকে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, আমি পারবো না ওনার মনে কষ্ট দিতে। ও আমাকে বিয়ে করতে কেন জানি এড়িয়ে যাচ্ছে। যে আমি বলি সামনে তো কাজ আছে, আসো। আমি খুব সাহস করে বলছি যে আসো, বিয়েটা করো, তুমি যা করার করো, আমার কোনো প্রবলেম নেই। তো বলতেছে কেন তুমি এমন করছো, মানে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না যে আমি তোমাকে ফিজিক্যাল রিলেশন করার পর আমি তোমাকে আর ভালোবাসবো না? আমি বলি এক্স্যাক্টলি রাইট, যেটাকে বলে আমি চাচ্ছি যাতে তুমি আমাকে বিয়েটা করে এটা করো, কারণ এটা যদি তুমি না করো তাহলে আমি ভেবে নেবো যে তুমি আমাকে ইউজ করে চলে যাবে আর ফিরবা না। তো বলতেছে এত চালাক কেন তুমি আমাকে বলতেছে? বলি দেখো চালাক আমি না, চালাক তোমরা বানাই। তখন বলতেছে আর কয়জন থেকে এরকম হয়েছে? বলি দেখো ঠিক করে কথা বলো, দেখো তুমি আমার ফ্যামিলি সম্পর্কে জানো,
আমার বাবা আমার মাকে ঠকিয়েছে, যার কারণে আমি এই জিনিসগুলো ভয় পাই। তুমি যদি আমাকে একবার ঠকালে পরে আমি কি করব? তুমি যদি আমার সাথে ফিজিক্যাল রিলেশনটা করো, পরে আমি না হয় এটা জানবো, হয়তো আর কেউ জানবে না, কিন্তু এমনও সময় হতে পারে হয়তো জেনেও যেতে পারে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই। তা আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? আমার ভালো জায়গায় বিয়েও হবে না। এগুলো বলতেছে ও তার মানে তুমি আমাকে ভালোবাসো না। আমি বলতেছি তার মানে এটা দিলে তুমি বুঝবো আমি তোমাকে ভালোবাসি। বলতেছে হ্যাঁ। আমি কই তাহলে তুমি আমাকে বিয়ে করলে আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো। তো বলতেছে অনেক চালাক তুমি, ঠিক আছে তুমি যাও, বাড়িতে ফিরে যাও, গিয়ে জামা কাপড় নিয়ে আসো, যেহেতু তোমার এতই আমাকে অবিশ্বাস আমি তোমাকে বিয়ে করবো। একেবারেই জামা কাপড় গুছিয়ে ফেলি, বাড়িতে যাই। এর পরের দিন দুটা নতুন জুতা ছিল ওগুলা নিই, দুটা নতুন জামা ছিল ওগুলা নিই, মানে সবকিছুই নিয়ে গোছাই টোছাই। এখন আমার ওই বাবাটা ছিল তখন, আমার মায়ের যে হাজবেন্ড, উনি বলছে কোথায় যাচ্ছিস? ওই বাবাটা মানে মাঝখানে আমরা তাহলে জানি না আপনার মা কি আবার বিয়ে করে ফেললো? হ্যাঁ, আমার মায়ের 13 বছর যাওয়ার পরে, বিয়ের সেপারেট হওয়ার 13 বছর পরে আমার মা বিয়ে করে, আর ওটা করে ফ্যামিলির চাপে। ফ্যামিলির চাপে? ফ্যামিলির কেন চাপ দিচ্ছিল? কারণ নানা মানুষ নানা কিছু কথা বলে, একটা মেয়ে একটা গ্রামেতে এইভাবে থাকতে পারে না। সেই জন্য আপনার মাকে বিয়ে দিয়ে দেন? হ্যাঁ, ওই সেজন্য। ভদ্রলোকটি কি যাকে বিয়ে করলেন, অর্থাৎ যিনি আপনার স্টেপ ফাদার, সে কি বিবাহিত ছিল? সে বিবাহিত ছিল। সে বলেছে তার ওয়াইফ মারা গেছে। অ্যাকচুয়ালি তার ওয়াইফটা মারা যায়নি, সে ফিরে এসেছিল। পরে আপনাদের সাথে কেমন ব্যবহার করতো? খুব মিসবিহেভ। কিরকম? যার কারণে আমি কথা বলতাম না, গালি গালাজ, আর আমাকে খুব খারাপ ভাষায় ডাকতো। এই হেই বেটি এদিকে আয়। আমি বলতাম আপনি এইভাবে কথা বললে আমার সাথে কখনো কথা বলবেন না। This track was downloaded from FusionBD.com. আর তোর মেয়েকে পড়াশোনা করাস কেন? আমার মাকে বলতো পড়াশোনা করে মেয়েরা কি করে, ওকে বিয়ে দিয়ে দে। এর জন্য উনি কয়েকবার লোকে এনেছিল, বাট আমার মা জায়গাতে ঠিক ছিল যে না, আমি আমার মেয়েকে বিয়ে দেবো না। এই ধরনের কিছু করতো উনি আমাদের সাথে। ঠিক আছে, তো আপনি এরকম একটা পারিবারিক সার্কামস্ট্যান্স আছে এবং এরকম একটা পারিবারিক আবহেতে আপনি সিদ্ধান্ত নিলেন, নিজে থেকেই সিদ্ধান্ত নিলেন যে আপনি ছেলেটাকে বিয়ে করবেন। আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আপনি তো সবই বুঝেন যে সেক্স করা মানে হচ্ছে আপনার একটা বিশাল বিপদ হয়ে যাওয়া, সেটাতে প্রেগনেন্ট হতে পারেন বা আপনি নিজের কাছে ছোট হয়ে যাবেন, ধর্মীয় ভাবে জিনিসটা ঠিক না, কিন্তু আপনি যেটা বুঝতেন যে এই বয়সে আপনি ছেলেটাকে বিয়ে করছেন, এটা একটা অনেক বড় রিস্ক হচ্ছে। হ্যাঁ, সেটা আমি বিয়ে করছেন সেটা বলবো না, বরং বিয়ে করতে চাচ্ছেন আপনি। না, তখন আমি এটা বুঝতে পারিনি। বুঝতে পারেননি? না না। আপনি আপনার ফ্রেন্ডের সাথে এটা আলোচনা করেছিলেন? না, আমি আমার ফ্রেন্ডের তখন আমি কারোর সাথেই কোনো প্রকারে এই ব্যাপারে আলোচনা করিনি। কোনো বিষয়ে কোনো কিছু জানাননি যে না আপনি এটা করবো? না, আপনার মা তো জানেন না? না, নিজে নিজেই সিদ্ধান্ত? হ্যাঁ, নিজে নিজে বিয়ে সিদ্ধান্ত। এবং ওই ছেলেটা তখন আপনাকে সাপোর্ট দিচ্ছিল? হ্যাঁ। লেটস গো। তারপর পরে যখন ও আমাকে বিয়ের ইয়েটা করে, আমি তখন পালিয়ে যাই ওর সাথে। 21শে ফেব্রুয়ারি আমরা পালিয়ে যাই। যাওয়ার আগে আমি যখন পথে থাকি তখন আমি আমার একটা ফ্রেন্ড, যে শশীর কথা বলেছিলাম, ও আমি যাওয়ার 3 মাস আগে পালিয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, তো ওকে আমি ফোন করে বলেছিলাম যে দেখ আমি তো এরকম তোর মতো পালিয়ে এসেছি, এখন আমি বিয়ে করতে চাই, এরকম এরকম আমার জন্য একটা বাসা ঠিক করতে পারবি তুই যেখানে থাকোস? বলতেছে দেখ বৃষ্টি আসিস না, এই জীবনটা খুবই খুবই কষ্টের, দুর্বিষহ একটা জীবন, আসিস না। আমি বলতেছি দেখ আমি ডিসিশন নিয়ে ফেলেছি আর আমি এখন গাড়িতে। আমি বললাম এখন ফিরে যেতে পারবো না, যেহেতু গ্রামে অলরেডি জানাজানি হয়ে গেছে যে বৃষ্টি পালিয়ে গেছে। তো এখন ও বলতেছে ঠিক আছে তাহলে আস, আমাদের এখানে রুম একটা খালি আছে। তো আমরা ওই দিন ঢাকায় ফিরে আসি, পরে আমরা গাজীপুর বোট বাজারে এসে নামি। তো আমরা ওখানে যাই, যাওয়ার পর ওই দিন রাতে কি হয় যে শশী আমার সাথে ঘুমায় আর মাসুম মামুন ভাইয়ের সাথে। মাসুম ঘুমায় যে রুমটা আমাদের জন্য ভাড়া নিয়েছিল ওই রুমটাতে, আর ওই দিনই মাসুম 15,000 টাকার বাজার করে। ওর বাবার থেকে যে চুরি করে যে টাকাগুলো নিয়ে এসেছিল 55,000 টাকা, ওখান থেকে ও খরচগুলো করে। ওর ফ্যামিলিও জানে না ব্যাপারটা? না, ওর ফ্যামিলি জানে চলে এসেছে টাকা পয়সা নিয়ে, কিন্তু বিয়ে শাদী এসব কিছুই জানে না। এমনি জানে বৃষ্টি নামে একটা মেয়ের সাথে প্রেম করতো। ওকে, তারপর ও এরকম বাজার সদাই করার পর আমি তো খুব খুশি যে ও আমাকে খুবই ভালোবাসে, যার কারণে ও এত কিছু করছে। আর আমি আসার সময় কিছুই আনিনি, জাস্ট 300 টাকা আমার কাছে ছিল, ওটা আমি ওকে দিয়ে দিই। ওকে, এরকম একটা মোমেন্টে আমি যেটা প্রথমে বলেছিলাম যে ওকে আসলে ওর মতো করে ফিল করতে হবে। ও অনেক খুশি রয়েছে যে ও জানে যে ওর লাইফে একটা অসাধারণ মোমেন্ট কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে যোগ হবে, ও বিবাহিত হয়ে যাবে এবং ও যাকে লাভ করে ওর জায়গাটা থেকে, যেহেতু ওর ফার্স্ট লাভ, ওর পুরো দুনিয়া বলা যেতে পারে, সেই মানুষটাকে সে পেতে যাচ্ছে। আসলে কি হয়েছিল সেটা আমরা জানবো একটু পরেই, তবে তার আগে আপনাকে আরো একবার বলছি, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, আর প্রিয় স্টেশন এবিসি রেডিওতেই রয়েছেন আপনি। বৃষ্টি রয়েছে আজকে জীবনের গল্প বলার ক্ষেত্রে। বৃষ্টিকে নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কমেন্টস থেকে থাকে, তাহলে আপনি আমাদের ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে বৃষ্টিকে নিয়ে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, একটা রেডিও স্ট্যাটাস আছে, আপনি চাইলে ছবি এবং রেডিও স্ট্যাটাসে কমেন্টস বা প্রশ্নগুলো করতে পারেন, এগুলো বৃষ্টি পড়বে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি আমাদের পেজটিতে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন।
যেখানে ছিলাম বৃষ্টি। তারপর পরে যখন আমি খুশির মুহূর্তটা ছিলাম, আমার ফ্রেন্ড আমাকে বুঝাচ্ছে যে দেখ ছেলেটাকে তুই কিভাবে চয়েস করলে, আমার তো চয়েস হলো না, তোর চয়েস তো অন্যরকম। আমি বলি দেখ এসব বলিস না, অ্যাকচুয়ালি আমি ভালোবাসার দিকটাকেই বেশি সাপোর্ট করেছি, ওর চেহারাটাকে না। আমার ফ্রেন্ড বুঝায় যে দেখ এখনো সময় আছে, তুই বললে আমরা এখনো তোকে দিয়ে আসতে পারি তোর মায়ের কাছে, প্লিজ এই ভুলটা করিস না, ছেলের কিছুই তুই জানোস না, তুই জানোস ঠিক মতো কি সবকিছু। আমাকে হ্যাঁ আমি সব জানি, দেখ আমাকে কোনো আজে বাজে জ্ঞান দিবি না, আমি ওকে ভালোবাসি, আমাকে বিয়ে করবো, এটা ফাইনাল। আমি যেহেতু চলে এসেছি অলরেডি জানাজানি হয়ে গেছে, আমি আমার মোবাইলটা একটা নিয়ে আসি, একটা মোবাইল ছিল আমার, ওইটা নিয়ে আসি। ওই মোবাইলটা সিম আমি ততক্ষণ অফ করে দিই। আমার খালাতো ভাই খালারা সবাই ফোন করা শুরু করে দিয়েছে, সবাই অলরেডি জেনে গেছে যে আমি নাই। তখন আমার মা ঢাকায় ছিল, আমার মা, আমি জানতে পারি যে আমার মা ব্রেন স্ট্রোক করেছে। আপনার এই খবরটা শুনে হ্যাঁ ব্রেন স্ট্রোক করেছে, উনি একদম কথা বলাই অফ করে দিয়েছে। ওনার সাথে আমি অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার, বাস উনি যোগাযোগ করতে চায়নি ওই দিনই। পরে যাক আমি মোবাইলটা অফ করে দিই, ভয়ও লাগছে কথা বলতে, লজ্জাও লাগছে, তো কি করব, নিজে নিজে কাঁদে, কি করলাম, আশা কি ঠিক হয়েছে আমার? তখন আমার বিয়ে হয়নি। পরে যাক এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির ঘটনা রাতের। 22শে ফেব্রুয়ারি মামুন ভাই যে সুশীর হাজবেন্ডটা, মামুন ভাই ওকে নিয়ে কাজে যায়। মামুন ভাইয়ের একটা ধারণা ছিল পরদেশি ছেলে হুট করে হয়তো চলেও যেতে পারে, বৃষ্টিকে আমাদের কাঁধে ফেলে, তখন আমরা বৃষ্টিকে নিয়ে কি করবো, এই জন্য ওকে সাথে হ্যাঁ ওই জন্য উনি সাথে করে নিয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারিনি। যাই হোক, বাসের সামনে একটা গার্মেন্টস ছিল, তো শশীও এসএসসি পাস, ওখানে চাকরি করতো কোয়ালিটিতে। ওদের রুমে আমি সারাক্ষণ একাই ছিলাম, আর ভাবছিলাম কি করব, ঠিক হচ্ছে কিনা, এই ধরনের কিছু ভাবছিলাম। এমন টাইমে মাসুম আমাকে ফোন করে, এখন বলতেছে কি বৃষ্টি কি মনে হচ্ছে? এখন আমি বলতেছি তুমি কি সত্যি আমাকে মন থেকে বিয়ে করবা, তুমি আমাকে ভালোবাসো? খুব চুপ করেছিল। আমি তোমাকে বিয়ে করব খুব আস্তে করে বলছি। বলি কি ব্যাপার, তুমি এমন করে বলছো কেন, তুমি কি আমাকে বিয়েটা করতে চাচ্ছ না? এখন হেসে উঠে বললাম না কি বলো, আমি তো তোমাকে ভালোই বাসি। 22শে ফেব্রুয়ারিও একই মতো আমি শশীর রুমে ঘুমাই, আর মাসুম মামুন ভাইয়ের সাথে ঘুমাই। তো 23শে ফেব্রুয়ারির সন্ধ্যায় রীতিমতো মাসুম ওনার সাথে চলে যায়। এর মাঝখানে কি আপনাদের ফ্যামিলি থেকে কোনো যোগাযোগ করা হয়নি? না না, আমার মোবাইলটা তখন অফ থাকে, ওর মোবাইলটা অফ। এবং আপনি কোথায় গেছেন সেটা তো আপনার ফ্যামিলি জানেন? না না, কিছুই জানে না, আর কার সাথে গিয়েছি সেটাও জানে না, যেহেতু আমাদের ফ্যামিলিতে এটা কখনো ধরা খায়নি। তবে আমার মা বুঝতো, মা না করতো, তো মা খুব মাইর ধরো করতো। যেদিন দেখা করেছিলাম সেকেন্ড টাইম, প্রচন্ড রকম একটা মাইর খেয়েছিলাম। আপনাকে না বুঝিয়ে প্রচুর মারধর করে, তাই তো? বুঝাতো, বোঝাতে বোঝাতে যখন ক্লান্ত হয়ে যেত তখনই মারতো, মারধর যেটা করতো। সত্য কথা। ওকে, হ্যাঁ। তারপর 23শে ফেব্রুয়ারি 23শে ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কাজী নিয়ে আসে মামুন ভাই, ও আর মিষ্টি নিয়ে আসে 3 কেজি, সব মাসুমের টাকা থেকে। আর ঘরের যাবতীয় যা লাগে এর আগের দিন তো এনেছে, ওই দিনও কিছু কিছু আনলো। আমার জন্য একটা নাক ফুল এনেছিল, 2 রকমের ইমিটেশনের চুড়ি এনেছিল। তো বলতেছে বৃষ্টি আমার তো স্বর্ণ দেওয়ার সামর্থ্য নাই, এগুলোই পড়ো। ও আমাকে ভালোবাসে, এটাতেই আমি খুশি, আমার কিছু চাই না, এটাই ভাবতাম আমি মনে মনে। যাই হোক, বিয়েটা সম্পূর্ণ হয়েছে ওই দিন রাত ঠিক 9টায়। ও খুব তড়িঘড়ি সবকিছুতেই, কাজী আনা সবকিছুতেও খুব তাড়াহুড়া। আর যেখানে আমি কবুল বলতে দেরি করতেছি, ওখানে ও আমার থেকে খুব তাড়াতাড়ি বলে ফেলেছে। তো আমরা ওই ঘরেই ওই দিন রাতে আমাদেরকে থাকতে দেওয়া হলো। ওকে। খুব মন খারাপ লাগছিল যে হায় রে, সবার মতো আমার বাসরঘরটা সাজানো নাই, আর নিচে বিছানাটা করা, খুবই খারাপ লাগছিল। আর কাঁদছিলাম যে হায় রে, মা বিয়ে দিলে তো হয়তো ভালো একটা বাসরঘর দেখতাম চোখের সামনে। যাই হোক, বাসর ঘরে আমার ফ্রেন্ড আমাকে ঢুকিয়ে দেয়, মানে লজ্জা পাচ্ছিলাম ওকে দেখে, তো আমার সাথে কিছু কথা বলে। আমাকে একটু এই কথার আগে আমি একটু জানতে চাইবো যে আপনার বয়স তখন কত ছিল আপনি যখন বিয়ে করলেন? যখন আমি বিয়ে করি তখন আমার বয়স 16 বছর। 16 বছর। জি আর আপনি যে বাসাটাতে বিয়ে করলেন সেটা তো ঢাকাতে, রাইট? জি। ঢাকাতে যে বাড়িতে আপনার বিয়ে হচ্ছে সেই বাড়ির অন্য লোকজন কি জানতো এটা? হ্যাঁ, সবাই, আমার কেউ ভাড়াটিয়ারা, কেউ উকিল ভাই হয়েছিল, কেউ উকিল বাবা হয়েছিল, কেউ আমার শশী আর আমার ভাই বোন সেজেছিল, ওরা অভিভাবক হিসেবে স্বাক্ষর দিয়েছিল। তার মানে সবাই মোটামুটি জানে যে আপনারা পালিয়ে এসে এখানে। হ্যাঁ, আর সবাই আমাকে খুব দেখছে এসে এসে যে কি মেয়েটা কেমন পালিয়ে এসেছে। তো এখানে একটা খালাও ছিল ভাড়াটিয়া, উনি দেখে মানে অবাক হয়ে গেল। উনি বলতেছে এই মেয়েটার সাথে ছেলেটা কি মানায়, সেটাকে কি বয়স্ক বয়স্ক দেখা যায়। উনি কর্মস্কার করেছিল, এটা আমি শুনেছিলাম বিয়ের দিন। ওকে, আপনি এটা জানতেন যে 16 বছরে বিয়ে করা যায় না? হ্যাঁ জানতাম, বাট এখানে টাকা খাওয়ানো হয়েছিল কাজীকে টাকা খাওয়ানো হ্যাঁ, ওর পক্ষ থেকে টাকাটা দেয়। আর আমি চেয়েছিলাম কাবির নামাতে 5 লাখ করতে, যেহেতু তুমি আমাকে ছেড়ে যাবো না, 5 লাখ করো। আমি তো কখনোই না। আর ও কি বলছিল? ও বলছিল না 1 লাখ করো, আর 5 লাখ করার সামর্থ্য আমার নেই, কারণ কাজীকে এর বেশি পরিমাণ টাকা দিতে হবে এখন যদি 5 লাখ করতে চাই। 1 লাখ টাকায় কয় টাকা দিতে হয়েছিল কাজীকে? 1 লাখ টাকায় 3000 টাকা দিতে হয়েছিল। ওকে, তারপর যাই হোক, পরে এরকম বাসার ঘরে ঢুকছেন আপনারা? হ্যাঁ, বাসার ঘরে ঢুকি। ও আমাকে বলে যে তুমি কখনো আমাকে ফেলে যাবা না,
আমি বলতেছি হ্যাঁ প্রমিস করছি আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না, তুমিও যাও না। আর দেখো আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি মাসুম, প্লিজ কখনো আমাকে ছেড়ে যাও না, যেহেতু আমি তোমাকে মন থেকে ভালোবাসছি। তুমি আমাকে যদি মন থেকে না চাও, আমি তোমাকে চাই। আমি আজও জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, কারণ কেউ কারোর মনের ভিতর ঢুকতে পারে না। যেদিন বাসরা সেদিন আমি বলছি তুমি প্লিজ আমাকে কখনো এরকম ঠকাও না। ও আমাকে বলতেছে যে না বৃষ্টি, আমি তোমাকে খুব খুব ভালোবাসি, যার কারণে আমি টাকাগুলো চুরি করে চলে এসেছি। কত টাকা নিয়ে এসেছিল? 50,000 টাকা নিয়ে এসেছিল। ওকে, যাই হোক, তারপর? পরে ও আমাকে মানে জড়িয়ে ধরে, তখন হুম। জড়িয়ে ধরার পর আমি কেমন জানি ভয় পেয়ে যাই। ও আমাকে মানে আদর করে। আর ওই দিন রাতে আমাদের 2 টাইম ফিজিক্যাল রিলেশনটা হয়। যাই হোক পরের দিন সকালে আমি রান্না বান্না করে খাওয়াবো ওকে। আমি তখন একটা ডিমও ভাজি করে খেতে জানি না। এখন রান্না হয়ে গেলাম, গিয়ে ডিম ভাজার চেষ্টা করছি। এখন বাড়িওয়ালা যে মহিলা উনি হাসছে যে এভাবে ডিম ভাজি করে কেউ, তো উনি আমাকে প্রায় অনেক কাজই হেল্প করতো যে এভাবে রান্না করো এভাবে করো। ওনার থেকে একটু শিখে ফার্স্ট দিন আমি রান্নাটা করি। আপনি কি এটা জানতেন যে আপনার লেখাপড়াটা বন্ধ হয়ে যেতে পারে? আপনি তখন ইন্টারে পড়ছেন, রাইট? হ্যাঁ আমি এটা বুঝেই ফেলছি, কারণ ও আমাকে লেখাপড়ার কোনো মন মানসিকতা ছিল না। সেটা তো পরের বিষয়, কিন্তু আপনি যখন যাচ্ছেন ওর কাছে, হ্যাঁ এই রিস্কটা আপনার আছে এটা আপনি জানতেন, এবং হ্যাঁ, আপনি সেটা জানতেন। জানার পরে আপনি সেটা এগ্রিও করে নিয়েছিলেন যদি লেখাপড়া বন্ধ হয়ে যাবে, কিন্তু হয়ে যায়, কিন্তু আমি আর ওকে চাই। খুব এরকমই হয় আসলে। বয়সটা যে আসলে কতটা ভয়াবহ, এই ভয়াবহ বয়সে আসলে ভয়াবহ কত বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিশোর কিশোরীরা, সেটার জায়গাটাতে আজকে আমরা এই গল্পটা প্রচার করার একটা এথিক্স খুঁজে পেয়েছি। আমরা শুধু বোঝাতে চাচ্ছি যে যেটা অনেক প্রাপ্তবয়স্ক মানুষও এসে সিদ্ধান্ত নিতে পারেন একটা মানুষকে বিয়ে করার জন্য, সেখানে একটা কিশোরী মেয়ে সে এখনো নিশ্চিত না যে ছেলেটা তাকে ঠিক মতো ভালোবাসে কিনা, কিন্তু মনের দিক থেকে যে ফিলিংসটা কাজ করছে তার প্রতি, সেই ফিলিংসটাকে অ্যাভয়েড না করতে পেরে সে বিয়ে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটার জন্য তার ফ্যামিলি ছেড়ে দিয়েছে, সেটার জন্য তার লেখাপড়াটাকেও সে জলাঞ্জলি দিয়েছে। লেখাপড়াটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে ছোটবেলা বোঝার বয়সের আগ থেকে সে একটা শিশু পড়াশোনার সাথে অ্যাফিলিয়েটেড হয়। সুতরাং পড়াশোনা না করুক, কিন্তু পড়াশোনা ছেড়ে দিতে হবে, এই কথাটা যখন তাকে বলা হয় সে কিন্তু ভয় পেয়ে যায়। সেই ভয়টাকেও সে ইরেজ করে ফেলেছে একটা ছেলের জন্য, যে ছেলেটাকে তার বন্ধু বান্ধব তেমন একটা পছন্দ করে না। আমি শুধু এই জায়গাটাতেই আপনাদেরকে একটু ফোকাস করতে চাই যে কিশোরী বয়সে সেটা সম্ভব। এখানে অনেক কিশোর কিশোরী শুনছেন আজকের হ্যালো 8920। আশা করছি তারা তাদের জায়গাটা থেকে এই গল্পটাকে কিভাবে নেবেন সেটা নিশ্চয়ই তারা জানেন। আমরা শুধু প্রেক্ষাপটটা তুলে ধরতে চাই যে যে বয়সে আপনারা আছেন এবং একই সাথে তাদেরকে গাইড করার জন্য যারা আছেন তারা রিয়েল স্টোরিটা আজকে জানছেন, এবং এটা কিশোরী বয়সে সম্ভব। আমরা শুধু এইটাই বলার চেষ্টা করছি। ওকে, হ্যাঁ বৃষ্টি, তারপর? তারপর ফার্স্ট দিন রান্না করে খাওয়াই, অতটা ভালো হয়নি। ও বলতেছে কি রান্না করছো, এটা তো কোনো রান্না হলো? প্রথমে এটা বলতে হ্যাঁ আমি তো কেঁদে ফেললাম, আমি রাখতে জানি না, তুমি আমাকে এমন করে বলো কেন, একটু বুঝেও তো বলতে পারো। আচ্ছা আমি শিখে নিব, কিছু বললেই কেঁদে ফেলো কেন, এটা এই স্বভাব কেন? আমি বলতেছি দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তো তুমি আমাকে কিছু বললে আমার মনে হয় তুমি আমাকে বকা দিচ্ছ। তো এখন হাসি হেসে আমাকে বুকে জড়িয়ে ধরে যে না ঠিক আছে, আমি আমার লক্ষ্মী বউটাকে আর কখনো বকা দিব না। তো এমন করতে করতে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। আপনারা কি ওখানেই সাবলেট থাকলেন? হ্যাঁ, ও একটা চাকরির চেষ্টা করছিল বাট পাচ্ছিল না। আপনি জানতেন না যে ও পড়াশোনা করে বা ওই সময়টাতে? না তখন আমি এতটা শিওর ছিলাম না। আপনাকে অনেক জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করিনি। হঠাৎ একদিন ও মামুন ভাইয়ের সাথে সকালবেলা কাজে যায়। মামুন ভাই বলতেছে বাসায় বাবু বসে বসে কি করবেন, চলেন আমার সাথে একদিন হেল্পারি করেন। হেল্পারি মানে? হেল্পারি মানে মামুন ভাই তো টাইলস বসায়, তো ওনার সাথে একটু হেল্পারি করবে, ধরেন সিমেন্টের বস্তা টস্তা মানে আগে দিবে। তো বলতেছে বৃষ্টি আমি এই ধরনের কষ্টের কাজ কখনো করিনি, আমি কি যাবো? বলি যাইও না, তো তুমি পারবা না, তুমি যাইও না, তুমি চাকরির চেষ্টাটাই করো। তো বলতেছে তুমি কেন করো না চাকরির চেষ্টা? ঠিক আছে আমি আমার সংসারের জন্য সব করতে পারি, তুমি যা বলবো আমি তাই করবো, আমি বলেছি। তো ও কি করেছে, মামুন ভাইয়ের সাথে সকালবেলা যায় খুব ভোরে, যাওয়ার পর ও কাজটা করলো, 7 তলায় সিমেন্টের বস্তা মাথায় করে উঠালো। ও আমাকে লাঞ্চ টাইম ফোন করে, ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এত কষ্ট হচ্ছে ওর, আমার খুবই খারাপ লাগছিল, কিন্তু আমি কিছুই বলিনি, শুধু আমি ওকে বলেছিলাম জান তোমার কি খুব কষ্ট হচ্ছে? বলতেছে তুমি আমাকে এত বোঝো কেন, আমি তো তোমাকে কিছুই বলিনি। যাই হোক ও সন্ধ্যায় আসলো, আমি দেখলাম ওর হাতে ঠোসার মতো হয়ে গেছে, আর ওর খুব জ্বর এসে যায়। বলতেছে বৃষ্টি দেখো তোমাকে ভালোবাসি বলি আমার এই অবস্থা। এটা বলার সাথে সাথে আমি ওকে ধরে খুব কান্না, যে আমার জন্য ওর এত কষ্ট, এই ছেলেটা আমাকে খুবই ভালোবাসে, আর আমি তখন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি, যে এই ছেলেটার কাছে আমি যেটা আশা করেছি সেটা আমি পেয়েছি। পরের দিন সকালে মামুন ভাই ডাকে যে চলেন কাজে যাই মাসুম ভাই। ও বলতেছে যাই বৃষ্টি, বলতেছে না যাইও না, তোমার জ্বর, আমার স্বামী দরকার,
আমার কাজের দরকার নেই, আমি বলতেছি। পরে ও একটা গার্মেন্টস চাকরি হয়ে যায়। আমি বলছি কোন জায়গায়? তো বলছে গার্মেন্টস। কেন গার্মেন্টস? বৃষ্টি আমি তো সার্টিফিকেট আনি নাই, সেজন্য গার্মেন্টস চাকরিতে নেই। তো আমি বলতেছি থাক, গার্মেন্টস হলেও ভালো, অন্তত তোমার শেষে কয়টা টাকা আসবে। যাই হোক, ও বলেছে সুপারভাইজারে। ও আমি ওটাকেই বিশ্বাস করেছিলাম, অ্যাকচুয়ালি ওর হেল্পারের চাকরি হয়েছিল। কি ছিল এটা? এটা হচ্ছে ধরেন এই শার্টটা কাঁধে করে আনা নেওয়া করবে, কোয়ালিটির অর্ডার দিবে যে এই শার্টটা এনে দাও বা এটা এই কাজটা করে দাও, কোয়ালিটিতে কাজ হচ্ছে হেল্পারদেরকে অর্ডার দেওয়া। ঠিক আছে, যাই হোক, পরে ও আমাকে ফোনে বললো যে আমার সুপারভাইজারের কাজ হয়েছে। আমি শশীকে জিজ্ঞেস করলাম, যেহেতু ওর ধারণা আছে সুপারভাইজার কিসেকে বলে, ও বললো এরকম এরকম সুপারভাইজারদের ধরা বেতন 8,000। ঠিক আছে, তো আমি তো খুব খুশি, যাক 8,000 হলে তো ভালোই। ওর সময় কাটছে না, কি করবো, সন্ধ্যাবেলা শেষে আমাকে বলতেছে চল এই ঘরে যাই, পাশের সাবলেট রুমে চল, আমরা ওখানে যাই টিভি দেখি। এখন আমি বলতেছি না দেখ, মাসুম এসব চয়েস করে না। তো আমি ওর অনুমতি না নিয়ে কোনো দিকে যাবো না। বলতেছে না না চল। কি বলো, এটা তো অনুমতি লাগে নাকি, এখানে খারাপ কিছু করবে, টিভি দেখবি। তো যাক, ভাল লাগছে না, বোরিং লাগছে, তো ওর সাথে যাই টিভি দেখতে। ওই যে রুমে আমরা টিভিটা দেখতে যাই, ওই রুমে একটা লোক ছিল, উনি খুব তাকাইতো আমার দিকে, যেটা মাসুম কয়েকবার ফলো করছে। ও এটা সহ্য করতো না। ও আমাকে বলতেছে যে এই লোকের সাথে কখনো কথা বলবো না, তোমার দিকে কেমন করে তাকায়। আমাকে এটা না করে দিয়েছিল, প্লাস আমি ওটা ভুলেই গিয়েছিলাম। ওটা হলো ওদের বাসায় যেতে হবে আপনাকে। হ্যাঁ, আমার রুমের সামনে ওদের রুমটা। আমি যাই, গিয়ে টিভি দেখছি, এমন ফাঁকে ও চলে আসে। ওকে, আসার পরে কি হলো সেটা আমরা ছিলাম যে আপনি পাশের বাড়িতে গেলেন এবং যে বাড়িতে যেতে না করেছেন। হ্যাঁ, এটা দেখে ও খুব আমার সাথে ওই দিন রাতে খুব ঝগড়া করে। ঝগড়া করার সাথে সাথে কি হয়, আমি রাগ করে ওড়নাটা ঝাড়া দিই। ঝাড়া দেওয়ার সাথে সাথে মোমবাতিটা পড়ে যায়, তখন কারেন্ট ছিল না। তো মোমবাতিটা পড়ে মশারিতে আগুন ধরে যায়। ও মশারির ভিতরে ছিল, ও বলতেছে ইচ্ছা করে আমি আগুনটা ধরাইছি ওকে মেরে ফেলার জন্য। আমি তখন এতটাই কাঁদছিলাম, আগুনটা দেখে আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি জগটা নিয়ে তাড়াহুড়ো করে পানিটা ছিটকা মারি, আগুনটা নিভে যায়, কিন্তু ও ভিতর থেকে বের হচ্ছে না, আমাকে হেল্প করছে না। ও ভাবছে যে আমি ওকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো, কিন্তু আমি ওকে এতটাই ভালোবাসি, এই ধরনের কোনো চিন্তাধারা আমার মনে ছিল না। ও আজও এটা বিশ্বাস করে। ওই দিন রাতে ও আমাকে খেতে বললো, আমি খেলাম না, ঘুমিয়ে যাই। পরে ও আমাকে বলে চাকরির জন্য প্রেশার দেয়, চাকরি করো না কেন, বাসা বসে কিভাবে এটা চলবে, কিভাবে সারা জীবন কিরকম আমার টাকায় বসে বসে খাবা নাকি। তো আমি চাকরিতে ঢুকি, কোয়ালিটিতে, যেখানে যাচ্ছি আমাকে নিচ্ছে না, বয়স কম। পরে একজনের সার্টিফিকেট দিয়ে আমি ঢুকি হালিমা নামে, ওখানে বয়স হয় 22 বছর। চাকরি হয়েছে, ও খুব খুশি, দুজনেই টাকা আসবে। ওকে আমি তখন চেষ্টা করছিলাম একটা সোয়েটার ফ্যাক্টরিতে ঢুকাবো, যেহেতু ওর গার্মেন্টস চাকরিটা আর হলো না, ওখানে চাকরিটা ছেড়ে দিয়েছে। যখন আমি জানতে পারি হেল্পারের চাকরি, তখন আমি বলছি এটা করে কি হবে, মাত্র 3,000 টাকা মাইনে, 3 মাস আমি একটু বসে খাওয়াই। প্রায় সময় রান্না বান্নাটা করতো, যেটা সত্য কথা, রান্না করতো, ভাত রান্তো, তরকারি রান্তো। পারতো না, কিন্তু চেষ্টা করতো। তো পরে আমি যখন বেতন আনতাম, ওর হাতেই সব এনে দিতাম, বিশ্বাস করি। টাকাটা দেওয়ার পর বলতেছি টাকা সব আমার, তোমার না। তো আমি বলতেছি ঠিক আছে, তোমারই তো, তুমি সংসার চালাবো, তোমার না। তো ওই সব সময় আমি টাকা এনে ওর হাতে দিতাম, সংসারটা চালাতো। প্লাস ও ফোনে কয়েকটা মেয়ের সাথে রিলেশন ছিল, যে আমি বুঝতে পারলাম। পরে আমি একদিন অফিস থেকে একদিন এসে দেখি ও খুব কথা বলছি চিটাগাঙের ভাষায়, যেটা আমি বুঝি না। অডে এসব শুনতেছি, কিন্তু আমি বুঝতেছি লাভ বিষয় কিছুও বলছে, এটা আমি হালকা পাতলা বুঝছি। যখন আমি এগুলো শুনি কান পেতে, আমি যখন ঘরে ঢুকি, অফিস থেকে আমার 8টায় ছুটি হয়, তখনও বাসায় থাকে। কটা থেকে কটা পর্যন্ত অফিস ছিল? অফিস ছিল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। ও মাই গড, 12 ঘন্টা। আর মাঝে মাঝে ওভারটাইম হতো, 9টা 10টা ওভারটাইম হলে আমার জন্য ভালো হতো, 6-7 হাজার টাকা আসতো আমার মাসে। ওকে, আর কত বেতন পেতেন? এমনি আমার ধরা বেতন ছিল 4,000। আর 12 ঘন্টা পরিশ্রম করে 4,000 টাকা বেতন? জি। গার্মেন্টসে? কতদিন আগে এটা? এটা হচ্ছে এই যে কিছুদিন আগে, এখন শ্রমিক আন্দোলন হয়েছে আর কি, বেতন বাড়ানোর জন্য। বছরখানেক সময় হয়েছে এটা? না, কয়েক মাস হবে। কয়েক মাস আগে। ওকে, বাংলাদেশের গার্মেন্টসের চিত্র ফুটে উঠলো এখানে। পোশাক শিল্প আমাদের দ্বিতীয় বড় আয়ের খাত দেশীয় ভাবে, সেখানে লাখ লাখ মানুষ কাজ করেন। তাদের, আপনি কি অফিসার ছিলেন ওখানে? কোয়ালিটি ইন্সপেক্টর ছিলাম, আমি প্যান্ট চেক করতাম ছেলেদের। প্যান্ট চেক করতেন ছেলেদের? ওকে, রিয়েলি কুল, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আসলে আলটিমেটলি কি করি। ওকে, এগুলো বাইরে এক্সপ্লোর হতো, তাই তো? জি। ওকে, দ্যাটস ফাইন। তো এসে দেখলেন যে আপনি ও ফোনে কথা বলছে, তো এখন আমি মোবাইলটা নিয়ে খুব কাড়াকাড়ি করি। ও আমাকে মোবাইলটা দেয় না, ও তখন আমার মোবাইলটা ইউজ করতো, কারণ ওর মোবাইলে সমস্যা ছিল। তো আমি খুব কাড়াকাড়ি করি, আমাকে মোবাইলটা দেয় না। তখন আস্তে আস্তে ওর মিসবিহেভ গুলো শুরু হয়, আমিও মিসবিহেভ করি। সন্দেহ জিনিসটা আমার মনে তখন ঢুকে যায় যে আসলে ওর কারোর সাথে রিলেশন আছে।
রোজারির সামনে চলে আসলো, ও চট্টগ্রামে চলে যায়। সবাই বলছে এই যাওয়াই শেষ যাওয়া, ও আর ফিরবে না, যেহেতু তুই ও কিছুই চিনিস না। আমি খুব কান্নাকাটি করেছিলাম যে আসলে ও যদি চলে যায় আমি কোথায় গিয়ে দাঁড়াবো। ফ্যামিলির সবাই তো আমাকে সাপোর্ট করছে না, বিশেষ করে মা আমাকে আর মেনে নেবে না। তো ও আমাকে বলতেছে বৃষ্টি দেখো, আমি যেহেতু তোমাকে বিয়ে করেছি আমি কখনোই তোমাকে ছেড়ে যাবো না। ও ফিরে আসার পর আমি এতটাই আনন্দিত হই যে না, আমার মাসুম আমাকে কখনো ফেলে যাবে না। এই রোজারির দিন একটা কথা হয় যেটা আমি দেখেছি, ও একটা মেয়ের সাথে মনে হয় ফোনে কথা বলছে। আমি সাজুগুজু করে রেডি হই ওকে দেখাবো, বের হয়ে দেখি আমাদের ঘরের চিপার মধ্যে কথা বলছে। আমাকে দেখে ফোনটা কেটে দেয়। আমি ওর গেঞ্জি কলাকে চেপে ধরি, কার সাথে কথা বলেছে। বিশ্বাস করো আমি ফ্যামিলির সাথে কথা বলেছি। না তুমি ফ্যামিলিকে তো জানাও নেই তুমি বিয়ে করছো যে। ও কোনোভাবেই ফ্যামিলিকে জানায় না। আমি খুব কান্নাকাটি করি। ওর মা যখন ফোন করে বলতো তোর পাশে কেউ, বলতো আমাদের বুয়া কাজ করে। আমি খুব কাঁদতাম তখন যে তুমি আমাকে বুয়া বলো কেন। ও বলতেছে বুয়া মানে কি বলবো, আমি বুয়া না বললে যে মা আমাকে জিজ্ঞেস করবে কে, আমি মেসে থাকি, তুমি বোঝো না কেন, মানে এই ধরনের। ওর আশা ছিল হবে তো কখনোই পরিচয় দিবে না। একদিন পয়লা বৈশাখে আমরা ঘুরতে যাওয়ার পর ওর মামতো ভাইয়ের সাথে যখন দেখা হয়, ওর মামতো ভাইয়ের সাথে আমাকে পরিচয় করা দেয় না, বলে যে আমি নাকি ওর মামুন ভাইয়ের শালি, কিন্তু ও বলে না আমি কি ওর ওয়াইফ। ও আমাকে বলতেছে যে বৃষ্টি দেখো, সিনক্রেট করবা না, আমি তোমাকে ভালোবাসি। ও আমাকে নানা রকম বিশ্বাস লাগে। তো একদিন আমরা প্ল্যান করলাম ঘুরতে যাওয়ার পর পিছন থেকে বাস ধাক্কা দেয়। আমি রিক্সায় ছিলাম, ও আমার উপরে বসে, আবার পাশে আমার ফ্রেন্ডটা বসে, আমার সুশী ফ্রেন্ডটা। আমরা হলে ছবি দেখতে যাব, ধাক্কা মারার সাথে সাথে মাটিতে পড়ে যায় আর ও আমার উপর পড়ে। বাসটা তখন ওর প্রায় মাথার কাছে চলে আসছে। আমি তখন চিৎকার দিয়ে কেঁদে উঠি। আমি বাসটাকে ইশারা দিচ্ছি যে থামেন, আর আমি কথাই বলতে পারছি না, এত জোরে চিৎকার দিয়ে কাঁদছিলাম। আমার পা হাত তখন ছিলে চুরমাথা, রক্তে ভেসে যাচ্ছে। আমি যে কাঁদছি ব্যথায়, ও তখন হাসতেছে। তারপর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ফেস করে ওই দিন আর ঘোরা হলো না, আমরা বাসায় ফিরে আসি। আমি যে ডিউটি করতাম প্রতি বৃহস্পতিবার রাতে, ও কেন জানি আমার সাথে মিসবিহেভ করতো। আর শুক্রবার বন্ধ থাকতো, ও টিভি দেখতো, সারাটা রাত আলো জ্বালিয়ে রাখতো, যার কারণে আমার ঘুম হতো না। তো একদিন আমি খুব ওর সাথে মিসবিহেভ করি যে কেন তুমি টিভি চালিয়ে রাখো, আমার তো সকালে অফিস, তোমার তো না থাকে। আমার সোমবার দিন বন্ধ ছিল, শুক্রবার দিন আমার খোলা থাকে। ও তখন সুইটারে কাজ করে আর ও মাসে 7-8 হাজার টাকা ইনকাম করে, কিন্তু আমাকে এনে দিত মাত্র 4,000 টাকা। মানে কেন জানি বিশ্বাস করতে পারতাম না মানুষের কথা। আমার মনে হতো আমার মাসুমি সঠিক, ওই রাইট। এরকম রাতে এরকম সিনক্রেট করি, ও আমাকে একটা ঘুষি দেয় খুব জোরে, এই যে এই জায়গাটার মধ্যে ব্রুয়ের জায়গাটা এখনো দাগটা আছে। ঘুষে দেওয়ার সাথে সাথে আমার জায়গাটা ফেটে যায়, ফেটে অনবরত রক্ত বের হয়। তখন ও আমার এটা খুব জোর করে ব্যান্ডেজ করে। আমি তখন ধরতে দিচ্ছিলাম না, যাক রক্ত যাক, আমি মরে যাব। এরপরে আরেকদিন কি হয় যে বৃষ্টি, তোমাকে বিশ্বাস করো আমি